সবেমাত্র তোর মাকে বিয়ে দিয়েছি, বাড়ি ভর্তি মানুষ এবং নতুন জামাই, নানা আয়োজন। তখন হাটবাজার ছিল প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে। বাড়িতে যেহেতু নতুন জামাই এসেছে, তোর নানাকে হাটে পাঠিয়ে দিলাম। বললাম যে নতুন জামাই এসেছে, বাজার করে আনো। পরে তোর নানা বাজারে গেল। তখনকার সময়ে এরকম গাড়ি ছিল না, দু একটা গরুর গাড়ি চলতো, যেহেতু অজপাড়াগা। তোর নানা হেঁটে হেঁটে গেল বাজার করতে, ভিন্ন ভিন্ন সদাই এবং একটা ইলিশ মাছ কিনে আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতে থাকে। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তোর নানা যে রাস্তা দিয়ে আসছিল, সেই রাস্তায় ছোট একটা খাল ছিল। বাজার করে ফিরতে 6 থেকে 7টা বেজে যায়। বাজার করে আমার হাতে দিয়ে বলে রান্না করো। আমি বাজারগুলো নিয়ে রান্নাঘরে যাই। রান্নাঘরের বেড়া ছিল শলা দিয়ে তৈরি। তো মাছ কাটতে বসেছি। হঠাৎ করে আমার কাছে মনে হলো কে যেন এই রান্নাঘরের যেই শলার বেড়া, এই শলার বেড়া ভাঙছে। তো নানাকে ডেকে বললাম, এই এদিকে আসো তো, দেখো তো কে যেন এই বেড়া ভাঙছে। তো নানা রান্নাঘরের পেছনে গিয়ে কাউকে দেখতে পেল না। এরপর অবশ্য আর শব্দ শুনিনি, আর আমারও রান্না করা শেষ হয়ে যায়। রান্না করা মাছের কড়াই নিয়ে ঘরের দিকে যাব, মানে ঘরে রাখতে যাব, হঠাৎ করে মনে হলো কে যেন আমার হাত থেকে মাছের কড়াই কেড়ে নিয়ে রেখে দিল। আমি একটু ভয় পেলাম, কাউকে কিছু বললাম না। সবাই রাতে খেতে বসলাম। খাওয়ার সময় তোর নানা খালারা বলছে, আচ্ছা মাছটা কোনো স্বাদ লাগছে না কেন? ইলিশ মাছের কোনো গন্ধই নেই, কেমন যেন অন্যরকম স্বাদ। অন্যরকম স্বাদ বলতে কোনো জিনিসের যদি কোনো স্বাদ না থাকে, ঠিক তেমনটা। খাওয়া দাওয়া শেষ করে তোর মা এবং তোর বাবাকে ঘরে শুইয়ে দিয়ে আমরা সবাই বাড়ির উঠোনে ঢালা বিছানা পেতে শুয়ে পড়লাম। তখন গরমকাল ছিল। উত্তর দক্ষিণ বিছানা পেতেছিলাম। প্রথমে তোর নানা শুয়েছিল, তারপর আমি, তারপর তোর 2 খালা। মাঝরাতে ঘুম ভেঙে যায় আমার। আমার কাছে মনে হলো আমার পেট ফুলে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ভুলভাল কথা বলছি। কথাটা এমন ছিল, তোরা আমাকে মাছ খেতে দিস নাই, আমি এখান থেকে কোথাও যাব না। আবুল, তোর বউকে আমি ছাড়বো না। তোর নানার নাম ছিল আবুল শেখ। রাতের বেলায় তোর নানা এই বিষয়টি উপলব্ধি করতে পেরে মসজিদের হুজুরকে নিয়ে আসে। হুজুরকে নাকি আমি অনেক গালিগালাজ করি। হুজুর বলে, তুই কোথা থেকে আসছিস? তখন নাকি আমি বলি যে আবুল মাছটা নিয়ে যখন খাল পেরিয়ে আসে, তখন ওর পেছনে পেছনে আমি এখানে আসি। আমি এখানে আসছি, আর ফেরত যাব না, এখন এখানেই আমার বাসস্থান হবে। হুজুর অনেক বলার পরও ওই জিনটি গেল না। পরে হুজুর একটা গামছা নিয়ে আসেন। মূলত তোর নানাকে গামছা নিয়ে আসতে বলেন, তোর নানাই নিয়ে আসেন। পরে ওই হুজুর ওই গামছাটা ভিজিয়ে আমার নাক মুখ ঢেকে দিয়ে পানি ছিটাতে লাগলো। আমার অবস্থা ওই সময় নাকি খুব খারাপ হয়ে যায়, কারণ ওই সময় আমি আসলে সেন্সেস ছিলাম না। পরে আমার ভেতরে থাকা ওই দুষ্টু জিনটা বলে ওঠে, আমি চলে যাব, কিন্তু এই জায়গা থেকে আমি আর ফেরত যেতে পারবো না। আমি আবুলের বাড়ির এক কোনায় থাকবো, কাউকে কোনো ক্ষতি করব না, আর কাউকে কখনো দেখাও দেব না, ভয়ও দেখাবো না। তোর নানা খুব ভালো মানুষ ছিলেন। তোর নানাও রাজি হয়ে বল, আচ্ছা ঠিক আছে, ও যেহেতু এখানে থাকতে চায় থাকুক না, কাউকে যদি ক্ষতি না করে, ভয় না দেখায়, তাহলে সমস্যা কি। এরপর ওই জিনটি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। কেটে যায় 1 যুগেরও বেশি সময়। এর মধ্যে আমরা কেউ কোনোভাবেই ওই জিনের কোনো উপস্থিতি টের পাইনি। একদম সবকিছু স্বাভাবিক। 2013 সালে তোর নানা মারা যায়। তোর খালাদেরও কিন্তু এর মধ্যে বিয়ে হয়ে যায়। আমাদের কোনো ছেলে সন্তান ছিল না, যার জন্য তোর নানার সম্পত্তির উপর তোর নানার ভাইদের লোভ ছিল। আমাকে বাড়ি থেকে বের করতে পারলেই সব সম্পত্তি তারা নিজের করে নেবে। তোর নানার বড় ভাই জানতো যে আমাদের বাড়ির কোনায় কিছু একটা খারাপ জিনিস আছে।
তোর বড় নানা, মানে তোর নানার বড় ভাই, একদিন কবিরাজ দিয়ে সেই দুষ্টু জিনগুলোর উপর কালো জাদু করে ফেলে। এগুলো আমি কিছুই জানতাম না। হঠাৎ একদিন রাত্রে গুদাম ঘরের দরজা মনে হয় কে যেন ভেঙে তছনছ করে ফেলছে। আমি বাইরে এসে দেখি কেউ নেই। আমি রাতে খুব ভয় পেতাম বলে তোর ছোট দুই ভাইকে আমার সাথেই রাখতাম। একদিন রাত্রে আমার দরজার সামনে টোকা দেওয়ার আওয়াজ হয়। আমি বিছানা থেকে উঠে দরজা না খুলে সামনে গিয়ে বলি, এই কে? বেশ কয়েকবার কে কে বলার পরও কোনো কথার আওয়াজ আসে না। কিছু সময় পর আমার কাছে মনে হলো দরজার ওপাশে বিশাল একটা দানব দাঁড়িয়ে আছে আর রাগে ফসফস আওয়াজ করছে। মনে হচ্ছে আমাকে পেলে এখনই ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি তো চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সবাই এসে দেখে কেউ নেই। একদিন তো ছোট খালা আমাদের বাসায় আসে। তার ছোট বাচ্চা ছিল, 6 কি 7 মাস হবে ওই সময় বয়স। তখন তোর ছোট খালা বায়না ধরে তেলের পিঠা খাবে। আমি পিঠা বানিয়ে দেই। ওই দিন রাত্রেই তোর খালার বাচ্চাটা হঠাৎ করেই মারা যায়। এরপর জায়গাটা বিক্রি করে আমি তোর মেজো খালার বাসায় চলে যাই, কিন্তু সেখানেও আমার রক্ষা নেই। ওইখানে তোর মেজো খালার ছেলের উপর অনেক নির্যাতন শুরু হয়ে যায়। একদিন রাত্রে শুয়ে আছি, গোঙানির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যা দেখি তা কেউ দেখতে চাইবে না। দেখি একটা অবয়ব তোর খালাতো ভাইকে গলা টিপে ধরেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে অবয়বটা চলে যায়। পরে তোর খালুকে ফোন দিয়ে বাড়িতে আনা হয়। তোর খালুকে সব ঘটনা বলা হয়। ওই রাত্রে তোর খালু বাড়িতে ছিল না। তো তোর খালু নাম করা একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ এসে আমার উপর সেই দুষ্টু জিনগুলোকে হাজির করেন। কবিরাজ বলে, কেন এদের সাথে এমন করছিস? তখন আমার ভেতরে থাকা ওই জিনটি বলে ওঠে, আমরা তো এদের কোনো ক্ষতি করতাম না। আমরা তো ভালোভাবেই ওখানে ছিলাম। ওরাও ভালো মানুষ ছিল, বিশেষ করে আবুল শেখ, সে অনেক ভালো মানুষ। কিন্তু ওদের ক্ষতি আমরা করতে বাধ্য হচ্ছি। আমরা উপকারীর ক্ষতি করব এমন জিন নই। আমরা খারাপ হলেও এই অপকর্মটা আমরা করব না। তখন কবিরাজ বলল, তাহলে এখন কেন করছিস? তখন ওর ভেতরে থাকা জিনটা বলে ওঠে, আবুলের বড় ভাই আমাদের উপর কালো জাদু করেছে, আমরা যেন ওর বংশকে নির্বংশ করে দেই। আমি একজন বৃদ্ধা মহিলা জিন, বয়স হয়েছে, আমি খুব একটা চলাফেরা করতে পারি না। আমার 2টো মেয়ে রয়েছে। আমাদের 3 জনের উপর কালো জাদু করা হয়েছে এবং কালো জাদুটা এমন, আমরা যদি ওদের বংশকে নির্বংশ না করি তাহলে আমরাই আস্তে আস্তে মারা যাব। এখন আমরাই বিপদে পড়েছি। এসব শুনে ওই কবিরাজ বলে, ওসব কিছু জানি না, এদের ছেড়ে দে। তখন আমার ভেতরে থাকা ওই জিনটা বলে, না, আমরা তা পারবো না। যদি আমরা এই কাজ না করি তাহলে আমরাই শেষ হয়ে যাব। এখানে আমরাই নির্যাতনের শিকার, আবুল শেখের পরিবার না। পারলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার কর। এ কথা শুনে কবিরাজ বলে যে এসব ভুলভাল কথা রাখ, যেহেতু যাবি না, কি করার দরকার আমি করছি। এই বলে ওই কবিরাজ কি করেছে, সে নাকি বোতলে 2টো জিনকে বন্দি করে। মূলত আমার ভেতরে থাকা ওই বৃদ্ধা মহিলা জিনের যে 2 মেয়ে রয়েছে তাকে বন্দি করে এবং তোর খালুর হাতে বোতলটা দিয়ে বলে এই বোতলটা মাটিতে পুঁতে রাখতে। তোর খালু বোতলটা মাটিতে পুঁতে রাখে। কবিরাজ বলেছিল যে আমার ভেতরে থাকা ওই জিনটার অনেক বয়স হয়েছে, সে কোনো ক্ষতি করতে পারবে না। মূলত তার 2 মেয়েই ক্ষতি করবে, এই জন্য 2 মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। শুধু ভয় দেখাতে পারে মাঝে মাঝে, এর থেকে বেশি কিছু না। কবিরাজ ওই 2 মেয়েকে বন্দি করেছে। এখনো আমাকে ওই বৃদ্ধা জিনটা ভয় দেখানোর চেষ্টা করে আর কাছে এসে বলে,
আমার 2 মেয়েকে মুক্ত করে দে, কাজটা তোরা ভালো করিসনি, আমি বৃদ্ধা বলে তোদের কোনো ক্ষতি করতে পারছি না, কিন্তু আমাদের উপর তো ক্ষতি করা হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, এর বিচার কে করবে? প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা বিষয় আপনারা খেয়াল করুন যে আমরা অনেক সময় বলি না যে মাথা ব্যথা হয়েছে, তো মাথা ব্যথার সলিউশনটা কি? মাথা কেটে ফেলো। এই ঘটনার ক্ষেত্রে বিষয়টা এমন হয়েছে। আমি আলম শেখ ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো উনি বললেন যে ওনার কোনো মামা নেই, মানে ওনার নানির কোনো ছেলে সন্তান না থাকার কারণে যে পরিমাণ সহায় সম্পত্তি ছিল, এই সহায় সম্পত্তির উপর ওনার আত্মীয় স্বজনদের লোভ ছিল। মূলত এই কারণেই এই কালো জাদুটা করা হয়েছে। এবং এই কালো জাদুটা করার জন্য প্রথম যে কবিরাজ, এই কবিরাজটা ওই বাড়িতে থাকাই দীর্ঘদিন ধরে ছিল, কোনো ডিস্টার্ব করতো না। ওই জিনদের উপর কালো জাদু করে প্রথমে, এবং ওই জিনদের উপর কালো জাদু করে তাদেরকে বাধ্য করেছে এদেরকে বিরক্ত করতে। তখন এরা বিরক্ত করতে বাধ্য হচ্ছিল, এদেরকে নির্বংশ করার জন্য তারা বাধ্য হচ্ছিল, না হলে ওরাই শেষ হয়ে যাবে। এখন পরবর্তী যে কবিরাজ, সেই কবিরাজটা সব বিষয় জানার পরেও ওই জিনদের উপর থেকে কালো জাদু কাটানোর পরিবর্তে ওই জিনদেরকে বন্দি করেই রেখে দিল। এখন এই বৃদ্ধা জিন, সে চলাফেরা করতে পারে না খুব একটা, সে তার 2 মেয়ের মুক্তির জন্য আকুতি করে যাচ্ছে। এখন ওই 2 মেয়ে মুক্তি পেলে ব্ল্যাক ম্যাজিকের কারণে, যেহেতু তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে, তারা আবার ওই পরিবারকে ক্ষতি করার চেষ্টা করবে তারা বাঁচার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে জানতে চাই, আসলে এই যে ঘটনাটা, আপনি এখানে ভিকটিম বলবেন কাকে? ওই জিন ফ্যামিলিকে নাকি এই ফ্যামিলিকে? বাহ্যিকভাবে দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলে এই আলম শেখের নানির যে ফ্যামিলি, ইনারা ভিকটিম। আবার আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি তাহলে 2 ফ্যামিলি ভিকটিম। মূলত প্রপার যে সলিউশনটা, এই সলিউশনটা না করার কারণেই এই সমস্যাটা এখনো রয়ে গেছে। সাময়িকভাবে আলম শেখের নানির ফ্যামিলি, ওনারা ভালো আছেন, কিন্তু অদূর ভবিষ্যতে যদি ওই বোতলবন্দি জিন মুক্তি পেয়ে যায়, তাহলে আবার তারা ক্ষতি করার চেষ্টা করবে। এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, ওই জিনদের উপর করা কালো জাদু যদি কেটে যায়, তাহলে তারা ক্ষতি করবে না। কারণ তারা ওই পিশাচ শ্রেণীর জিন হলেও, মাছ খেকো জিন হলেও, আপনারা খেয়াল করুন যে তারা কিন্তু ক্ষতি করেনি ওই ফ্যামিলিতে, দীর্ঘ সময় ধরে কিন্তু সেখানে রয়েছে, কখনো কোনো ক্ষতি করেনি। তো ওরা ওদের প্রতিশ্রুতি রেখেছিল। মানুষ তাদের লোভ, তাদের যেই ভয়ানক আক্রোশ, হিংসা, এর থেকেই ওই জিনগুলোকে বাধ্য করেছে যে একটি নিরীহ পরিবারের উপর আক্রমণ করতে। তারাও বাধ্য। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ আলম শেখকে, চমৎকার একটি ঘটনা আপনাদেরকে উপহার দিয়েছেন আমাদের মাধ্যমে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 88 নং এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। লিসেনার্স, এখন যে আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 88 নং এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাহদি মোহাম্মদ। ওনার বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জে। মূলত ওনাদের গ্রামের বাড়ি জামালপুরের একদম বর্ডার সাইডে, যেটা রাজাপুর পাহাড় নামে পরিচিত, যেখানে গারো সম্প্রদায়ের বসবাস রয়েছে, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল। আর ওনারা থাকেন বকশীগঞ্জে টিএনটি রোডের ওখানে। তো ঘটনাটি 2022 সালের, আর ঘটনাটি ঘটেছে একজন আপুর সাথে। উনি বর্তমানে ঢাকা বিভাগের একটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। তো ঘটনাটির একদম শুরু থেকে বলি, যেভাবে মাহদি মোহাম্মদ আমাদেরকে জানিয়েছেন। 2022 সালের কোনো এক সন্ধ্যায় এই যে আপু, উনি ওই সময়ে 38তম বিসিএস এর মাধ্যম দিয়ে একটি
সরকারি কলেজের লেকচারার হিসাবে নিয়োগ পান, জামালপুরের একটি সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে। তো ওনার বাসা যেখানে নিয়েছিলেন আর কি, ওই ওনার যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটেরই অপর পাশের ফ্ল্যাটটি ছিল হচ্ছে এই যে মাহাদি মোহাম্মদ ভাইদের। কোনো এক সন্ধ্যায় এই আপু উনি ছাদে কিছু কাপড় নেড়ে দিয়েছিলেন, সে কাপড়গুলো আনতে চান। তো উনি যখন আনতে গিয়েছেন, ওই ছাদের কিনারে একটা সেগুন গাছ ছিল। তো উনি ওই কাপড় নিতে নিতে ওই সেগুন গাছ যেই পাশটাতে রয়েছে ওই সাইডে চলে যান, মানে ছাদেরই এক কিনারে। উনি যখন ওখানকার কাপড় নিয়ে ফিরছিলেন, হঠাৎ করে উনি একটা অবয়ব দেখতে পান। উনি দেখতে পান ওই সেগুন গাছের ভেতরেই কোনো একটা অবয়ব দেখা যায়, মানুষের মতো নাকি অন্য কিছু। তো এরকম একটা অবয়ব উনি দেখতে পান। তো উনি ওটা দেখে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করেছিলেন, মনে হলো ওটা একটা অবয়ব, কিন্তু উনি বেশিক্ষণ ওখানে থাকেননি, উনি চলে আসেন। উনি যখন বাড়িতে ঢোকেন, মানে ঘরের মধ্যে উনি ঢোকেন, ঢোকার সাথে সাথে ওনার আচরণের কিছু পরিবর্তন ওনার বাবা খেয়াল করেন। ওনার একটা ছোট্ট বেবি ওই সময় ছিল আর কি, এখন তো একটু বড় হয়েছে। তো ওই বেবিটা ওই সময়ে হাঁটতে পারতো, মানে এমনভাবে হাঁটতে পারতো, কিছু দূর হাঁটার পর আবার পড়ে যেত, এমন বয়সী আর কি। তো বাড়িতে ওনার বাবা ছিল ওই সময়ে। ওই বেবিটা তার মাকে কাছে পেয়ে কিছু একটা চেয়েছে। ওই সময় আপু কি করেছে, ওই বেবিটার গলা ধরে উঁচু করে প্রচন্ড জোরে ছুঁড়ে ফেলে দেন, এবং এমনভাবে ছুঁড়ে ফেলেছিলেন বাচ্চাটা যদি দেয়ালের সাথে গিয়ে আঘাত পেত নিশ্চিত বাচ্চাটা মারা যেত। কিন্তু এই বাচ্চাটা সোফার একটা কিনারে গিয়ে পড়ে, এবং যেই অংশ নরম সেখানে গিয়ে পড়ার কারণে অতটা ক্ষতি হয়নি, কিন্তু প্রচন্ড জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। এই দৃশ্য দেখে ওনার বাবা তো প্রচন্ড ভয় পেয়ে যান। নিজের মেয়ের এরকম অবস্থা দেখে, এরকম অগ্নিমূর্তি দেখে উনি তো হতভম্ব হয়ে গেছেন। আরে এটা কি দেখছি, বাচ্চা তো ডিস্টার্ব করতেই পারে, তা বলে এইভাবে আছাড় দিয়ে ফেলে দেবে, এটা তো স্বাভাবিক কিছু না। ওনার বাবা তাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে, উনি কোনো কথা বলেন না, একদম চুপ করে মাথা নিচু করে এক পাশে গিয়ে বসে পড়েন, আর কোনো কথা নাই। এদিকে বাচ্চার কান্নাকাটি, চিৎকার, আবার ওই আপুর বাবা উনিও বারবার তার মেয়েকে জিজ্ঞেস করছেন। এ ধরনের একটা হই হট্টগোল পরিবেশ ঘরের মধ্যে সৃষ্টি হয়। ওই সময় কিন্তু মাহাদি মোহাম্মদ ভাই ঘরেই ছিলেন, উনিও এই শব্দ শুনতে পাচ্ছিলেন। একটা পর্যায়ে ওই বাচ্চাকে আবার আঘাত করবে এমন একটা ভাব যখন সৃষ্টি হয়, তখন বাচ্চার যিনি নানা বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়েন, এবং এই মাহাদি মোহাম্মদ ভাইদের দরজায় নক করেন। ওনারা যখন দরজা খোলেন, খুব আতঙ্কিত অবস্থায় উনি ঘরে প্রবেশ করেন এবং বলেন যে এই এই ঘটনা। তখন মাহাদি মোহাম্মদ ভাই সহ বাড়ির অন্য সদস্যরা ওনাদের ঘরে প্রবেশ করেন, এবং প্রবেশ করে দেখেন যে ওই আপু এক রকমের একটা ঘোরের মধ্যে আছে। উনি কারোর সাথে ওইভাবে কথা বলছেন না, খুব রুক্ষ মূর্তি। এটা দেখেই মূলত উপস্থিত সকলেই, বিশেষ করে ওই আপুর বাবা সহ, বুঝতে পেরেছিলেন যে ওই আপুর উপরে নিশ্চয়ই ভয়ানক কিছুর প্রভাব পড়েছে। এই যে মাহাদি মোহাম্মদ ভাইয়ের যিনি বাবা, উনিও স্থানীয় একটি কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। তো উনি কি করেন, ওনার পরিচিত একজন ইমাম সাহেবকে ফোন দেন। তো ইমাম সাহেব আসেন। ইমাম সাহেব আসার পর এই আপুকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু ওই আপু ক্ষিপ্ত হয়ে এমন এমন সমস্ত কথা ওই ইমাম সাহেবকে বলতে থাকেন যে, ইমাম তুই তো বেশি বার বেড়েছিস, বেশি লাফালাফি করিস, তোকে তো আমি চিনি, তুই এই সময় এই কাজ করেছিলি, ওই সময় ওই কাজ করেছিলি। মূলত ওই ইমাম সাহেব কিন্তু জিনে ধরা রোগীর ট্রিটমেন্ট করতেন। ইমাম সাহেবকে এমন হুমকি ধামকি দিচ্ছিল, ইমাম সাহেবের তো ভয় অবস্থা খারাপ, মনে হচ্ছিল ইমাম সাহেবকে এখনই মেরে ফেলবে, এমন একটা অবস্থা। আর ইমাম সাহেবের অনেক বিষয় ওই আপুর ভেতরে থাকা জিনটি ক্রমাগত বলে যাচ্ছে। ইমাম সাহেব ভয় পান এবং বলেন যে এটাকে উনি আসলে ট্যাকেল করতে পারবেন না।
তখন কি করা যায়? এই সময়ে এমন একটা অবস্থা, ছোট একটা বাচ্চা তাকে এইভাবে আঘাত করেছে, এখন কি করা যায় এই বিষয়টা কারো মাথায় আসছে না। ওই সময়ে ইমাম সাহেব বলেন যে একটা উপায় আছে, সেটা হলো দেওয়ানগঞ্জ থেকে খুব বুজুর্গ একজন ব্যক্তি, উনি তার আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছেন। কোনো একটা সুবাদে এই ইমাম সাহেব সেই বিষয়টা জানতে পেরেছিলেন আর কি। তখন ইমাম সাহেব বলেন যে ওই হুজুরকে যদি অনুরোধ করা যায় তাহলে উনি যদি আসেন তাহলে বিষয়টা সুরাহা হলেও হতে পারে ইনশাল্লাহ। এখন এই বিষয়টা কি করা যায়? তখন সকলে বলেন যে উনি তো এক আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছেন, উনি কি আসবেন? তারপর অনুরোধ তো করে দেখা যেতে পারে। তো এই ইমাম সাহেব উনি দ্রুত সেই হুজুরের সাথে যোগাযোগ করেন এবং প্রথমেই আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করেন যে আপনি তো একটা জায়গায় বেড়াতে এসেছেন, এমন অবস্থা আপনাকে তো বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরও একজন শিক্ষিকা, উনি এরকম একটা সমস্যায় পড়েছেন, ছোট একটা বাচ্চা, কখন কি হয়ে যায় বলা যায় না, আপনি একটু আসেন, ট্রিটমেন্ট করেন। তো সেই হুজুর রাজি হন। তো এই হুজুরের বিষয়ে একটু কথা মাঝখানে বলে নেওয়া ভালো। উনি অত্যন্ত বুজুর্গ একজন মানুষ, উনি দেওয়ানগঞ্জের একটি জায়গায় শিক্ষকতা করছেন। সঙ্গত কারণে ওনার নাম বলা যাচ্ছে না, যদিও আমাকে মাহাদি মোহাম্মদ ওনার বিস্তারিত পরিচয় জানিয়েছেন। তো ওই হুজুর রেগুলার তাহাজ্জুদের সালাত আদায় করেন। তো একটি ঘটনা ছোট্ট করে বলেছিলেন, সেটা আমি প্রসঙ্গক্রমে লিসেনারদের উদ্দেশ্যে বলতে চাই যে হুজুর একদিন রাতের বেলা তাহাজ্জুদের সময় উনি ওনার ঘর থেকে দেখছেন যে একটা জিন অনেকগুলো সিমেন্টের বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে। তো জিন সিমেন্টের বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে, ওই জিনটার আবার বেশ বয়সও হয়েছে, দেখে বোঝা যাচ্ছিল এগুলো নিতে তার খুব কষ্ট হচ্ছে। তো উনি কি করেছেন, তাকে ডাক দিয়েছেন যে এই এদিকে আসো, কি খবর, তুমি কোথায় যাও এই যে এই জিনিসগুলো নিয়ে? তখন ওই জিনটি খুব কাতর স্বরে হুজুরকে সালাম দিয়ে বলেন যে হুজুর, আমি তো আপনাকে চিনি, আপনি তো খুব ভালো মানুষ, আমার তো ইচ্ছা যে ভালো মানুষের সান্নিধ্যে থাকি, কিন্তু দেখেন এই যে আমি এই বয়সে এসে কি রকম পরিশ্রম আমি করছি। তখন ওই হুজুর জিজ্ঞেস করেন তুমি কেন এরকম পরিশ্রম করছো? তখন ওই জিন বলে আমি ইচ্ছাকৃতভাবে করছি না, এক দুষ্টু কবিরাজ বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে এবং আমি তার গোলাম হয়ে গেছি। সে যা বলে আমি সেটা করতে বাধ্য, না হলে ওই কবিরাজটি আমাকে খুব কষ্ট দেয়, অনেক অন্যায় কাজ আমাকে দিয়ে করায়। এই যে দেখেন আমি এতগুলো বস্তা তার নির্দেশে নিয়ে যাচ্ছি, অথচ এটা বইতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি চাই না এই কাজগুলো করতে। তার কথা শুনে ওই হুজুরের খুব খারাপ লাগে। তখন ওই হুজুর কিছু দোয়া পড়ে ওই জিনকে রুকিয়া করেন। রুকিয়া করার পর ওই জিনকে বলেন যে যাও, তুমি এখন যে কাজটি করছিলে এটা করে দিয়ে আসো, কিন্তু মনে রাখো তুমি এখন থেকে মুক্ত, তুমি ওই কবিরাজের হুকুম মানতে আর বাধ্য না, তুমি এখন সম্পূর্ণ স্বাধীন হয়ে গেছো। তো এই যে ঘটনাটা প্রিয় লিসেনার্স, এই কারণে আপনাদেরকে বললাম যে এই টাইপের একজন হুজুর ছিলেন উনি। তো ওনাকে জানানোর পর উনি আসেন ওই বাড়িতে। উনি যখন নিচে এসেছেন ওই সময় কিন্তু মাহাদি মোহাম্মদ ভাই ওই আপুর যেই ফ্ল্যাটটা ওখানে এবং আরও অনেকেই আছেন সেখানে। হঠাৎ করে ওই যে জিন যে তর্জন গর্জন করছিল সারাক্ষণ, হুমকি ধামকি দিচ্ছিল একজন ইমাম সাহেবকে, মুহূর্তের মধ্যে মনে হলো যে সে খুব ভয় পাচ্ছে। ওই আপুর চেহারা সুরতে তো সেটা প্রকাশিত হচ্ছে, যেহেতু আপুর ভেতরে ওই জিনিসটা অবস্থান করছিল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে, খুব আতঙ্কগ্রস্ত। মানে মানুষ যদি মনে করে যে নিশ্চিত বাইরে মৃত্যু রয়েছে, সেই মৃত্যু ঘর দিয়ে ঢুকলেই অবস্থা খারাপ হয়ে যাবে, যেমনটা হয় মানুষের অবস্থা, ঠিক তেমন। কিছুক্ষণের মধ্যেই হুজুর ঘরে এসে ঢোকার সাথে সাথে ওই আপুর ভেতরে থাকা ওই জিনটা মনে হচ্ছে আরো বেশি ভয় পাচ্ছে। তো হুজুর আসার সাথে সাথেই ওই আপুর ভেতরে থাকা জিনটিকে জিজ্ঞেস করে, এই তোর নাম কি বল, কোথা থেকে আসছিস, আর এই মেয়েটাকে কেন ধরেছিস? শুরুর দিকে প্রথমে বলতে চায় না, কয়েকবার জিজ্ঞাসা করার পর তখন উত্তর দেয় এবং বলে, আমি হচ্ছি হিরবিরি জিন, আমি এই সেগুন গাছে বহুকাল ধরে থাকি, অত্র এলাকায় আমার পূর্বপুরুষরাও ছিল, এখন তারা জীবিত নাই, তা আমি
এই এলাকাতেই বেড়ে উঠেছি, এই সেগুন গাছে আমি বহুদিন ধরে আছি। কিন্তু আমার পূর্বপুরুষ সহ আমরা যে এখানে আছি, কখনো কেউ বলতে পারবে না আমরা কারো ক্ষতি করেছি, কাউকে ভয় দেখিয়েছি এবং কারোর সামনে দেখা দিয়েছি। এই মেয়েটা সে ছাদে গিয়েছে, ছাদে যাওয়ার পর কোনো কারণে সে আমাকে দেখে ফেলেছে। আর এই মেয়েটা হচ্ছে তুলা রাশির একটা মেয়ে। তুলা রাশির মেয়েরা মাঝে মাঝে বা ছেলেরাও আমাদেরকে দেখে ফেলতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে যদি কখনো চোখে পড়ে যায় দ্রুত সেখান থেকে চলে আসতে হবে। এই মেয়েটা আমাকে দেখার পরও সে বারবার আমাকে দেখার চেষ্টা করছিল। আমি ইচ্ছাকৃতভাবে তাকে দেখা দেইনি, আমি চেষ্টা করছিলাম ওখান থেকে সরে যাওয়ার, কিন্তু ওর নজরে পড়ে যাওয়ার কারণে আমিও ওখান থেকে সরতে পারছিলাম না, যেটা আমার ক্ষতি হয়েছে এই কারণে। আর মূলত এই জন্যই আমি ওকে ধরেছি। ওর একটা ভুল হয়েছে, ও কেন আমাকে বারবার দেখার চেষ্টা করছিল, এটা ওর উচিত হয়নি। তখন ওই হুজুর বলে যে তোকে দেখার চেষ্টা করে সে কি এমন মস্ত বড় অপরাধ করেছে যার কারণে তুই এমন ভয়ানক একটা কাজ করলি, ওর ভেতরে ঢুকে ওর বাচ্চাকে তুই তুলে আছাড় দিয়েছিস। তুই তো বিশাল বড় একটা অন্যায় কাজ করেছিস। আজ যদি এই বাচ্চার কিছু হয়ে যেত তাহলে কি হতো? তোরও তো অন্যায় আছে, তুই এই কাজটা কেন করলি? তখন ওই জিনটা বলে না, আমি যাব না, আমি ওর ক্ষতি করেই ছাড়বো। ও আমাকে দেখলো কেন? তখন হুজুর আবারও বলে যে ও মানুষ, ও হঠাৎ করে দেখেছে, আর দেখার পর সে শিক্ষিকা মানুষ, সে তো কৌতূহলী হয়ে আর একটু দেখার চেষ্টা করতেই পারে, এটা তো একদম স্বাভাবিক। কিন্তু তুই যে কাজটা করেছিস এই কাজটা তো ভালো করিস নাই। তুই এই মুহূর্তে এখান থেকে যাবি, আর না হলে তুই শুধু চারদিকে একবার তাকিয়ে দেখ তোর আশেপাশে কারা আছে, তোর আমি কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। তখন আশেপাশে ওই আপু তাকায়, মূলত আপুর ভেতরে থাকা ওই অবয়বটি তাকায় এবং তাকিয়ে প্রচন্ড ভয় পায়। আসলে আশেপাশে ভয়ের কোনো কিছু ছিল না, কিন্তু আশেপাশে হয়তো এমন শক্তিশালী সমস্ত জিনেরা দাঁড়িয়ে ছিল যাদেরকে দেখে ওই জিনিসটা প্রচন্ড ভয় পায়। একটা পর্যায়ে সে বলে যে হ্যাঁ আমি চলে যাব, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত কি? যে আমাকে 20 কেজি মিষ্টি এবং একটি খাসি দিতে হবে। একথা শুনে হুজুর রেগে যায়, বলে যে তুই কিছুই পাবি না, তোকে আমি চাইলে এই মুহূর্তে মেরে ফেলতে পারতাম, তুই যেই অন্যায় কাজটা করেছিস, এই বাচ্চাকে আঘাত করেছিস, কিন্তু আমি কিছুই করলাম না, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি। তখন ওই জিনটা খুব নরম হয়ে কান্নাকাটি শুরু করে দেয়, বলে না আমি এইভাবে যেতে পারবো না, আপনি তো অনেক ট্রিটমেন্ট করেছেন এই সমস্ত বিষয়ে, আপনি তো জানেন আমাদের সমস্যাগুলো কি। আমরা যদি কাউকে এভাবে ধরি এবং কোনো কিছু যদি না নিয়ে যাই তাহলে আমরা আমাদের গোত্রে মুখ দেখাতে পারি না। আমার পরিচিত বন্ধু বান্ধবরা আমার সাথে মিশবে না, আমাকে কটাক্ষ করবে, হাসি তামাশা করবে যে তুই একজনকে ধরলি কোনো কিছু না নিয়েই চলে এসেছিস, আর এতে করে আমার ক্ষতিও হতে পারে। এই কারণে আপনি তো এই বিষয়টা জানেন, আমি তো এইভাবে যেতে পারবো না। তখন ওই হুজুর বলেন যে ঠিক আছে যা, তোকে 10 কেজি মিষ্টি দেয়া হবে, আর খাসি না একটা কালো মোরগ দেওয়া হবে, এটা নিয়ে তুই চলে যাবি। তখন জিনটি রাজি হয়। আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে জিনেরা যার কাছ থেকে যেভাবে নিয়ে খুশি থাকতে পারে, বিশেষ করে যত বেশি কিছু আবদার করবে তার গোত্রের মানে তার সম্মান তত বাড়বে। এই জন্যই মূলত অনেক বেশি কিছু আবদার করে। কিন্তু ওই আপুদের অবস্থা এমন ছিল, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, ওই সময় যদি বড় কোনো গরু বা মহিষও চাইতো তারা সেটাও দেওয়ার জন্য প্রস্তুত ছিল তার ফ্যামিলি। ওই আপুর হাজবেন্ড উনি সরকারি বড় একজন কর্মকর্তা, উনি ওই সময় বাসায় এই ঘটনা ঘটার সময় উপস্থিত ছিলেন না। তো যাই হোক, তো এই অবস্থা চলছে। তখন হুজুরও বলে দেন, এবং হুজুর বলে দেন যে তুই এই জায়গায় আর থাকতে পারবি না। প্রথমত এখানে মানুষের বসতি আছে, আবার কে দেখবে, আবার তুই এসে তাকে উৎপাত করবি, এটা তো হবে না, তোকে এখান থেকে যেতেই হবে। তখন সে তো আকুতি মিনতি করতে শুরু করে, আমি এখান থেকে কোথায় যাব, আমি এই জায়গাটাতে বড় হয়েছি। তখন হুজুর বলেন যে এইখানে একটা বিশাল বট গাছ আছে, বট গাছটা
প্রিয় লিসেনার্স, স্থানীয়ভাবে অনেকেই জানেন ওই বকশীগঞ্জের কাছে একটা বটগাছ আছে। তো অনেক বড় বটগাছ, তার শেকড়, তারপরে ডালপালা অনেক বিস্তৃত আর কি। তো ওই হুজুর বলে যে তুই ওই বটগাছে চলে যাবি, ওই বটগাছে অনেক ভালো জিন আছে, তুই ওখানে চলে যা। তখন ওই জিন বলে যে আমি তো ওখানে এর আগে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা খুব রক্ষণশীল এবং ধার্মিক, আমি অতটা ধার্মিক না, রক্ষণশীল না, আর আমার কোনো রেফারেন্স না থাকার কারণে ওই জিনেরা আমাকে ওখানে থাকার অনুমতি দেয়নি, যার কারণে আমি আবার আগের জায়গায় চলে আসি। তখন ওই হুজুর বলেন যে ওই জিনদের সর্দারদের সাথে আমার পরিচয় আছে, আমি ওদেরকে বলে দিব যাতে করে তোকে ওরা এখানে থাকার অনুমতি দেয়, আর তুই এদের সাথে ভালো হয়ে চলবি। দেখ এরা কত ভালো জিন, কখনো কারো বিরক্ত করে না, কারো উপকার করা ছাড়া। তুই এদের সাথে থাক, তাহলে আরো ভালো হতে পারবি আর রাগ নিয়ন্ত্রণ করতে পারবি। তো এই কথা হয়। তারপরেও হুজুর বলেন যদি এর পরে ওরা রাজি না হয়, তাহলে আমি তোকে এমন একটা জায়গা ঠিক করে দিব, তুই সেখানে গিয়ে থাকবি, ভালো থাকতে পারবি, আমি তোর থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু এই লোকালয়ে থেকে মানুষকে উৎপাত করা যাবে না। কেউ তো দেখতেই পারে ভুল করে, কিন্তু তার জন্য তার উপর এভাবে নির্যাতন করতে হবে, এটা তো হতে দিতে পারি না। তখন জিনটি রাজি হয় এবং এরপরে একদিন সময় চেয়ে নেওয়া হয় ওই জিনিসগুলো অ্যারেঞ্জ করার জন্য। সেই জিনিসগুলো অ্যারেঞ্জ করার পেছনে এই যে মাহদি মোহাম্মদ ভাইয়ের অনেক পরিশ্রম ছিল। তিনি নিজে গিয়ে এক দামে এই 10 কেজি মিষ্টি এবং একটা হাট থেকে একটা কালো মোরগ এক দামে কিনে এনেছিলেন। এখন ওই জিনের শর্ত ছিল যে এই আপুকে নিজে গিয়ে এই জিনিসটা দিয়ে আসতে। যেহেতু ওই জিনটা আর ওই সেগুন গাছে থাকবে না, সে চলে যাবে ওইখানে, যেহেতু রেফারেন্স দিয়ে দিয়েছে বা দিয়ে দেবেন, নিশ্চিত হয়ে যায় যে সে ওইখান থেকে ওখানেই থাকবে। এখন কথা হলো, তখন ওই হুজুর বলেন যে ওইখানে সব ভালো জিনেরা থাকে, পরহেজগার জিনেরা থাকে, আর এই জিনিসটা দিতে হবে ভোর রাতের বেলা। তখন একজন মহিলা মানুষ ভোর রাতের বেলা ওই গাছের ওখানে গিয়ে এই সমস্ত জিনিস দিয়ে আসবে, এই জিনিসটা ওই ভালো জিনেরা ভালো নজরে দেখবে না, তারা আরো বিরক্ত হবে। তখন ওরা আবার খেপে যাবে যে এই মহিলা এত রাত্রে কেন এখানে আসলো। তখন তারা যখন জানবে যে তোর কারণে সে এখানে এসেছে, তখন তোর অবস্থা ওরা খারাপ করে ছাড়বে। তখন কি করা যায়? তখন ওই জিনটি বলে আচ্ছা ঠিক আছে, তার রক্তের সম্পর্কের কেউ যদি গিয়ে দিয়ে আসে তাহলেই হবে। পরে তার রক্তের সম্পর্কেরই একজন গিয়ে পরবর্তীতে ওই গাছের ওখানে 10 কেজি মিষ্টি এবং একটি কালো মোরগ দিয়ে এসেছিল, এবং দিয়ে পেছন দিকে তাকানো যাবে না, চলে আসে। দিতে যাওয়ার সময় এবং ফেরত আসার সময় কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর ওই রাত থেকেই ওই আপু পুরোপুরি সুস্থ হয়ে যান। এরপরে উনি 40তম BCS-এ প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। উনি বর্তমানে ঢাকা বিভাগের একটি জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন। এটা আমি ঘটনার শুরুতেই বলেছি। ওনার অনুমতি সাপেক্ষে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর ওনার নামটি আমরা বলতে পারিনি, নিশ্চয়ই বুঝতে পারছেন কেন পারিনি। আর এই ঘটনায় একটি ব্যাপার আমার কাছে খুব অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে এই হিরবিরি জিন। হিরবিরি জিন আসলে কোনো গোত্র নাকি কোনো সম্প্রদায় এটা আমার জানা নাই, কিন্তু ওই জিনটি সে নিজের মুখেই বলেছিল সে হচ্ছে হিরবিরি জিন। আসলে হিরবিরি জিন কি এই জিনিসটা আমার জানা ছিল না। তবে একটি ব্যাপার এটা আমি বলবো, এই ঘটনার থেকেই কিন্তু বিষয়টা উঠে এসেছে, সেটা হচ্ছে যারা তুলা রাশির যারা পুরুষ এবং নারী, তাদেরকে কিন্তু বিভিন্ন বিষয় সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্যারানর্মাল বিষয়গুলো সাধারণ মানুষদের থেকেই তুলা রাশির পুরুষ এবং নারীরা খুব ভালো অনুভব করতে পারেন। এই জন্য তাদেরকে অনেক বিষয়ে সতর্ক থাকতে হয়। হুট করে বহু পুরনো কোনো জিনিস হাত দিয়ে টাচ করা তাদের জন্য উচিত নয়, কারোর জন্য উচিত নয়, তাদের জন্য আরো বেশি উচিত নয়, কারণ এটার প্রভাব তাদের উপর আরো বেশি করে পড়তে পারে। আর বিভিন্ন সময়গুলোতে পুরুষ হোক নারী হোক, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা আরো বেশি, তাদেরকে বিভিন্ন পরিবেশগুলো অ্যাভয়েড করে যেতে হয়। ভর দুপুরবেলা, সন্ধ্যার পর বা সন্ধ্যা লাগছে এমন একটা সময়, তারপর গভীর রাত্রে, এই সময়গুলো অ্যাভয়েড করে যেতে হয়। পুরুষদের ক্ষেত্রেও যেরকম, নারীদের ক্ষেত্রে ঠিক তেমনটা আমি বলবো না, তার থেকে আরো বেশি সমস্যা হতে পারে।
বিশেষ করে ওই আপু যেহেতু তুলা রাশির, এই কারণে উনি খুব সহজে ওই অবয়বটাকে দেখতে পেয়েছিলেন। আর এটাই ওই অবয়বের ক্ষোভের একটা কারণ ছিল, সে তাকে কেন দেখলো আর দেখতে পেয়ে আরো ভালো করে দেখার চেষ্টা কেন করলো। তো এটাই ছিল ব্যাপার। এই জন্য আমাদের মধ্যে যারা তুলা রাশির আছেন, আমরা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব। আর তাছাড়া নিজেরাও এই যেই সময়গুলো, এই সময়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। মাহাদি মোহাম্মদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি, আপনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সেই সাথে তো চলুন শুরু করি ঘটনা। প্রথম যে ঘটনাটি বলবো এটি 2004 সালের দিকে ঘটেছিল, তার মানে আজ থেকে প্রায় 20 বছর আগে। নানা ছিলেন তার মা বাবার একমাত্র সন্তান। নানার মা অর্থাৎ এই নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় মা, উনিও ছিলেন মা বাবার একমাত্র সন্তান। সেই সুবাদে এই নানার যিনি নানা, তিনি মারা যাবার পর নানাই হন সেই সকল সম্পত্তির উত্তরসূরি। বর্তমান সময়ের মূল্য হিসাব করলে নাকি প্রায় 50 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক ছিলেন নানা। কিন্তু দুঃখের বিষয় হলো, এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সেই সম্পত্তি নানা ভালো করে ধরে রাখতে পারছিলেন না। তখনকার সময়ে সব সম্পত্তি সস্তা মূল্যে উনি বিক্রি করলে শখ আহ্লাদ মেটাতে থাকেন আর কি। তো যাই হোক, নানার শখ ছিল কিছু জায়গা বিক্রি করে একটা রাইস মিল স্থাপন করবেন। তো যেই ভাবনা সেই কাজ, বাড়ি থেকে সামান্য কিছু দূরে একটা রাইস মিল স্থাপন করেন এবং সেই রাইস মিলে নিজ গ্রাম ও আশেপাশের গ্রাম থেকেও অনেকে আসতেন ধান থেকে চাল বের করার জন্য। তো সেই ধান ভাঙার কল বা রাইস মিলটা চালাতো এই নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় মামা। বর্তমানে তিনি অবশ্য ওমান প্রবাসী, ওনার সাথেই থাকেন আর কি। এরপর বড় মামা না চালালে মেজো মামা চালাতেন, তারপর সেজো মামা চালাতেন। এইভাবে তিনজনেই একে একে যখন যেভাবে সময় পেতেন সেভাবেই ওই রাইস মিলটা চালাতেন। আর নানা কি করতেন, ওখানে গিয়ে একটু সময় কাটাতেন আর কি, ওনার কাছে ভালো লাগতো, কারণ উনি অনেক শখ করে এই রাইস মিলটা দিয়েছিলেন। তো ওটাকে কল ঘর বলতেন, মানে মেশিন ঘর, কল ঘর, কল ঘর নামেই বেশি পরিচিত ছিল আর কি। তো নানা কিন্তু কখনো কল ঘরে বসে এই মেশিন চালাতেন না, জাস্ট উনি বসতেন, ভালো লাগতো এই আর কি। তো লোকজনের সাথে কথা বলতেন, মজা পেতেন। তো একদিন হয়েছে কি, রাতের বেলা উনি কি একটা কাজে সেই কল ঘরে যান, এরপর শুরু হয় প্রচন্ড বৃষ্টি। তো নানা সেখানে আটকে যান, বৃষ্টি তো থামছেই না। সেই কল ঘরের একটা চৌকি ছিল, সেখানে নানা শুয়ে আরাম করতে থাকেন। এদিকে তার একটা ছোট্ট ডিঙি নৌকা ছিল, একটা পানির একটা পথ পাড়ি দিয়ে আসতে হতো তো এখানে। তো উনি চিন্তা করেছিলেন বৃষ্টি থামলেই চলে যাবেন, কিন্তু বৃষ্টির আর কোনো থামাথামিই নাই। আকাশে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে চারদিকে। বাড়ির সবাই কিন্তু এদিকে নানার জন্য খুব চিন্তিত। এই ঝড় বৃষ্টিতে না জানি কোথায় গিয়ে আটকে পড়ে গেছেন উনি। কিন্তু আবার বাসা থেকে আসার সময় বলে আসেন নাই যে উনি কল ঘরে যাচ্ছিলেন। এদিকে বাড়ির সবাই কিন্তু ঘরে ফিরে এসেছে, কিন্তু নানা তো এখন আসে নাই। এমনিতেই নানা একটু রাত করেই বাড়ি ফেরার অভ্যাস ছিল তার। তো সকালে ভাবছে হয়তোবা কারো দোকানে বসে আছে, ঝড়ের কারণে আটকে গেছে, আসতে পারছে না, ঝড় শেষ হলেই চলে আসবে। আর এইদিকে তো নানা তার কল ঘরেই শুয়ে শুয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যে কোন ফাঁকে যে নানার ঘুম চলে আসলো না টেরি পেলেন না। রাত প্রায় 2টো কি 3টা হয়ে গেছে। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, চারদিকে একদম শুনশান নীরবতা। কিন্তু নানার তো বাড়ি চলে আসার কথা। সাধারণত আমরা কোথাও বৃষ্টির কারণে আটকা পড়লে বা বৃষ্টি থামলে কিংবা বৃষ্টি কমে হালকা ঝিরিঝিরি বৃষ্টি যদি থাকে তখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হই, কিন্তু না, বৃষ্টি থামলো অনেকক্ষণ পর। এদিকে বৃষ্টি থামার পরও অনেকক্ষণ হয়ে গেছে, নানার বাড়িতে আসার কোনো নামই নেই। তখনকার সময় তো মানে 2004 সালের দিকে মোবাইল ফোনের এতটা প্রচলন হয়নি, আর ওটা গ্রামের দিকে, সেখানে তো আরও প্রচলন হয় নাই। শহরে বেশ হয়েছে তখনও, কিন্তু এখনকার মতো প্রত্যন্ত অঞ্চলগুলো তো মোবাইল ফোন ছড়িয়ে পড়েনি। এদিকে ওনারা তো বাড়ি থেকে কোনো খবর নিতে পারছেন না যে আসলে কোথায় গিয়েছেন। এইদিকে
এই নূর হোসেন হৃদয় ভাইয়ের মেঝো মামা ছাতা লাইট নিয়ে নানাকে খুঁজতে বের হয়ে গেলেন। তার উদ্দেশ্য হলো হয়তোবা কারো দোকানে বসে আছে, কিংবা হয়তোবা অন্য কোথাও গেছে বা আটকে গেছে, তো এখান থেকে কিভাবে উদ্ধার করা যায় সেটাই ছিল উদ্দেশ্য। তো মামা গিয়ে নানাকে ডেকে বাড়ি নিয়ে আসবেন এই চিন্তা করেছেন, কিন্তু না, এলাকার সকল দোকানপাট বন্ধ, আশ্রয় কেন্দ্র বন্ধ, মসজিদের বারান্দা সহ এদিক ওদিক বহু জায়গায় নানাকে খুঁজে কোথাও মেজো মামা তাকে পেলেন না। কিন্তু তার মাথায় কিন্তু একবারও ওই কল ঘরে গিয়ে খোঁজার কথা মাথায় আসেনি। কি কারণে তার মাথায় আসেনি এটা উনি নিজেও বলতে পারেন না। অথচ সেই কল ঘরের পাশে একটা চায়ের দোকানও ছিল, সেখানে গিয়েও কিন্তু এই মেজো মামা নানাকে খুঁজে আসেন। কিন্তু কেন যে কল ঘরে একটু উকি মেরে দেখলেন না এটা উনি নিজেও বলতে পারেন না। নানাকে খুঁজে না পেয়ে মামা বাসায় চলে আসলেন। সেদিন পরিবারের কেউ ঘুমায়নি নানার জন্য। সকাল হয়ে তখন বাজে 6টা কি 7টা হয়ে গেছে আর কি, তখন নানা বাড়ি ফেরেন। নানাকে দেখে সবাই একটু স্বস্তি পান এবং কাল রাত্রে কোথায় ছিল বাসায় না ফেরা নিয়ে নানার মা এবং নানার স্ত্রী মানে নূর হোসেন হৃদয় ভাইয়ের নানি বেশ বকাঝকা করতে থাকেন। পরে নানা যে বিষয়টা বলেন সেটা শুনে সবাই চিন্তিত এবং ভীতও হয়ে যান। নানা তার মাকে বলেন যে, ও মা, তুমি নিজেই তো কাল রাতে আমাকে ডাকার জন্য কল ঘরে গিয়েছিলে, এখন আবার বকাঝকা করছো কেন যে কোথায় ছিলাম না ছিলাম? এ কথা শুনে নানার মা অবাক হন এবং অবাক হয়ে বলেন, যেই বেটা, আমি তোকে কখন ডাকতে গেছিলাম আর তুই কোথায় ছিলি সেটা আমি কিভাবে জানবো? তখন নানা বলেন, তাহলে কাল রাত্রে আমি নিশ্চিত যে আমার কাছে তুমি যাও নাই, তাহলে আমার কাছে কে গিয়েছিল? নানার মা জিজ্ঞেস করেন যে কাল রাতে কি হয়েছিল বলতো? তখন নানা বলেন যে কাল রাত্রে কোনো একটা কাজে আমি কল ঘরে যাই, হঠাৎ বাড়িতে ফেরার আগেই আচমকা বৃষ্টি শুরু হয়ে যায় এবং ক্রমাগত বৃষ্টি বাড়তেই থাকে, বাড়তে বাড়তে ভয়ঙ্কর রূপ নেয়। আমি সামান্য সময়ের জন্য বিছানায় কাত হতে কখন যে ঘুমিয়ে পড়ি বলতে পারি না। হঠাৎ মাঝ রাতে আমার ঘুম ভাঙে ঠান্ডা কোনো একটা হাতের স্পর্শে। সময়টা ছিল গরমকাল, হয়তো বৃষ্টির কারণে আবহাওয়াটা একটু শীতল ছিল, তবে শীতও না গরমও না, একটা আরামদায়ক আবহাওয়া বিরাজ করছিল। হঠাৎ ঠান্ডা কোনো একটা হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে দেখি ধবধবে সাদা শাড়ি পরিহিত কেউ একজন আমার শিয়রে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। রাতের অন্ধকার এবং ঘুম ঘুম চোখের কারণে চেহারাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু শরীরের গঠন দেখে মনে হচ্ছে একটা মহিলা অবয়ব। হঠাৎ ডেকে ওঠে আমার নাম ধরে, বাবা ওঠ, তুই এখানে শুয়ে আছিস কেন? বাড়ি চল, আমি তোকে নিতে আসছি। নানা তখন বুঝতে পারেন যে আরে, এটা তো আমার মা। নানা তখন স্ব-অবস্থায় একটু নড়াচড়া দিয়ে ঘুম ঘুম ভাব আবার ক্লান্তিতে একটু অলসতার সুরে বলে ওঠে, মা তুমি চলে যাও, আমি এখন যাব না। কিন্তু অবয়বটা নানাকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করছে আর বারবার বলে, বাবা ওঠ ওঠ, এখানে কেন ঘুমাবি? তোর বাড়ি থাকতে, বাইরে চল। এসব বলছে, নানার হাত ধরে টেনে নানাকে বসানোর চেষ্টা করছে। হঠাৎ নানার একটু সন্দেহ লাগে যে আরে, এখন তো এইখানে আমার মায়ের আসার কথা না, এভাবে তো মা আমায় কোনোদিন জোরাজুরি করে ডাকেও না, তাহলে এটা কি? নানা একটু ভয় পেতে লাগলেন, কিন্তু মনে মনে সাহসও রাখলেন। নানার মনে পড়লো যে আচ্ছা, এটা যদি আমার মা নাই হয়, এখানে আশেপাশে তো অনেক লোহালক্কর আছে, জিন ভূতেরা নাকি লোহালক্কর দেখে ভয় পায়, এটা যদি খারাপ কিছু হয় তাহলে এই জিনিসটা এখানে আমার কোনো ক্ষতি করার কথা না, তাই হয়তো বাইরে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করছে। নানা কিন্তু বিষয়টা বুঝে গেলেন, এই কল ঘরে যতক্ষণ তিনি আছেন ততক্ষণ তিনি নিরাপদ, তাই তিনি শক্তভাবে ওই অবয়বটার সাথে কিছুটা ধাক্কাধাক্কি করতে লাগলেন, কারণ ওই অবয়বটা তাকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে সেই অবয়বটি বলে, আচ্ছা তুই থাক, দেখি কতক্ষণ থাকতে পারিস, আমি বাইরে গেলাম।
এই বলে ওই অবয়বটি সামনের দিকে এগিয়ে গেল, মানে দরজার দিকে, ওই কল ঘরের যেখানে দরজা ছিল, আর ওই দরজাটা না খুলেই সে ওই দরজা ভেদ করে বেরিয়ে গেল। এইটা দেখে নানা আরো ভয় পান। যদি উনি ঘুম ঘুম চোখে ছিলেন, উনি চোখ কচলাতে লাগলেন যে আসলে কি যা দেখছি ঠিক দেখছি, বা যা দেখলাম ঠিক দেখলাম। তখন কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ, কিন্তু নানা আর চাইলেও ভয়ে বাড়িতে যাওয়ার সাহস করেননি। হঠাৎ কিছুক্ষণ পর একটু দূরে থেকে কর্কশ একটা ক্ষীণ স্বরে বলতে লাগলো, তোর মা তোর জন্য আল্লাহর কাছে নিশ্চয়ই অনেক দোয়া করেছে। আজকের মতো তোকে আমি ঘর থেকে বের করে আনতে পারলাম না, যদি বের করে আনতে পারতাম একবার, তাহলে দেখতি তোর কি অবস্থা করে ছাড়তাম আমি। এই কথা শুনে নানা ভয়ে আর তার মায়ের কথা ভেবে কান্নাকাটি শুরু করে দেন। ওই সময়ে ওনার মাকে দেখতে অনেক ইচ্ছা করছিল তার, কিন্তু ভয়ে বের হতে পারছেন না উনি। অপেক্ষা করতে করতে একটা সময় ভোর হয়ে যায়, উনিও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। তো ঘুম থেকে উঠে উনি বাড়িতে চলে আসেন। এই বিষয়ে বিস্তারিত শুনে নানার মা নানাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন। মা ছেলে একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতে লাগলো। তো নানার মা বলেছিলেন, বাবা তুই তখন বের হোসনি, সবচেয়ে ভালো কাজ করেছিস, নইলে আমার একমাত্র সন্তানকে আজ আমি হারাতাম। ওই রাতের পর থেকে নানা কিন্তু আর কখনো ওই কল ঘরে ঘুমাতেন না। এখন অবশ্য সেই কল ঘরও নাই, সব জায়গায় এখন অটো রাইস মিল হয়ে গেছে। এই কারণে কল ঘরের ওই সমস্ত যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হয়েছে আরো আগেই। প্রিয় লিসেনার্স, এখন আমরা চলে যাব এই নানার সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনায়। নানা কিন্তু পেশায় একজন আমিন ছিলেন, মানে হচ্ছে জমি জমা মাপ ঝোঁক করতেন। সেই সুবাদে কিন্তু বহু দূর দূরান্তেও নানাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হতো। সবাই নানাকে বড় মাপের একজন ভালো আমিন হিসেবেই জানতেন। আসলে নানার মতো ভালো এবং একজন নিরপেক্ষ আমিন পাওয়া বর্তমান জামানায় কিন্তু খুবই দুরূহ ব্যাপার। এই কারণেই ওই সময় নানার অনেক নাম ডাক ছিল। তো একবার কি হয়েছে, ওনাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পেরিয়ে এই নানা গিয়েছিলেন একটা জায়গা পরিমাপের জন্য। আর যে জায়গাগুলো পরিমাপ করা হবে, এই জায়গাটা ছিল বেশ বড়। কয়েকদিন লেগে যাবে কাজটা শেষ করে সবাইকে যার যার দখল বুঝিয়ে দিতে। তো নানা সেইখানে গিয়ে সকলের বক্তব্য শুনে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে জমি জমা পরিমাপের কাজে লেগে পড়েন। আর যেই বাড়িতে তিনি জায়গা জমি পরিমাপের কাজ করছিলেন, সেই বাড়ির পেছনে একটি খারাপ জায়গা ছিল, মানে ভয়ানক একটি জায়গা ছিল। যে স্থানটির বিষয়ে সেই বাড়ির সবাই জানতো, বাড়ির কেউ সেখানে যেত না। এই কারণে স্থানটি ছিল পরিত্যক্ত, আর আগাছা ঝোপঝাড়ে সেই জায়গাটা ছিল এক ভয়ানক অবস্থায়। তো নানার হিসাব মতো ঠিকঠাকভাবে জায়গা মেপে বুঝিয়ে দিতে হবে, এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করে ফেলতে হবে, কারণ মাপের ফিতা বা শেকল নিয়ে এর মধ্য দিয়ে যেতে হবে, না হলে লাইন আঁকাবাঁকা হয়ে গেলে পরিমাপে বেশ কম হয়ে যেতে পারে। আর নানা কিন্তু একদম কাটায় কাটায় হিসাব করতেন, মাপঝোঁক তার ছিল খুবই নিখুঁত, এই জন্যই ওনার কিন্তু বেশ সুনাম ছিল। তো নানা যখন সেই ঝোপঝাড় পরিষ্কার করতে বলেন, তখন ওই বাড়ির লোকজন বলে, আচ্ছা থাক, ওইটা বাদ দেন, সেই জায়গার মধ্য দিয়ে গিয়ে মাপতে হবে বললে তেমন কোনো কথা নাই, অন্য সাইড দিয়ে মাপেন, আর এটা না মাপলেও চলবে। কিন্তু আর এক পক্ষ বলে ওঠে, না না না, এটা তো হবে না, ওই জায়গা বাদ যাবে কেন, সমবন্টন করতে হলে ওই জায়গাটাও মাপা প্রয়োজন। আর নানাও সেই ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেন। মূলত নানার নির্দেশেই সেই ঝোপঝাড় কেটে পরিষ্কার করতে তারা বাধ্য হন। তো সেই দিনের মতো পরিমাপের কাজ স্থগিত রেখে বাড়ির উদ্দেশ্যে উনি রওনা দেন। ওনার উদ্দেশ্য ছিল যে আজকে তো এটা ঝোপঝাড় পরিষ্কার হয়ে যাবে, তো পরের দিন উনি যাবেন, ওই দিন উনি এটা পরিষ্কার অবস্থায় মাপঝোঁক করবেন আর কি। আর কাজও তো বেশি, এই কারণে নানার কাজ করতেও তো দেরি হবে। উনি চিন্তা করলেন যে আজকে থেকে তো লাভ নাই, কারণ এই পাশ দিয়ে শুরু করতে হবে, মানে ঝোপঝাড়ের পাশটা দিয়ে শুরু করতে হবে, এই জন্য পরে আসি, মানে কালকে আসি। ওনার আসার পথে কিন্তু বাজার পরে, দোকানপাট পরে, নানান পরিচিত লোকজনের সাথে তার দেখা হয়, কথা বলা, আড্ডা দেয়া
এইসব করতে করতে ওনার ফিরতে একটু রাত হয়ে যায়, রাত 9টা কি 10টার মতো। আর এই ঘটনাটি কিন্তু আরও আগের, মানে 2004 সালেরও আরও আগের ঘটনা। ওই সময় কিন্তু ওই সাইড দিয়ে এত ইলেকট্রিসিটি ছিল না। তো আবার সকাল 8টার আগেই ওনাকে ওই জায়গায় আবার পৌঁছাতে হবে, বাড়িতে গিয়ে ঘুমাতে হবে। তো উনি যখন ফিরছিলেন তখন কিন্তু আসলে আশেপাশের লোকজন, মানে ঘর বাড়ির লোকজন খুব একটা ছিল না, জেগে ছিল না, ঘুমিয়েই ছিল। তো রাত এরকম 9টা কি 10টা বাজে। নানা পরিচিত বন্ধুদের সাথে গল্প করছিলেন এবং একটা পর্যায়ে তাদেরকে বিদায় দিয়ে একা একা ফিরছিলেন। পথে কিন্তু আর কোনো জনমানবের চিহ্ন দেখা যাচ্ছিল না। নানা এই বিষয়টা নিয়ে তেমন কিছু ভাবেননি। নানার সাথে একটা ছোট্ট টর্চ লাইট ছিল, সেটার আলোতে তিনি সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছেন। হঠাৎ কিছু দূর আসার পর নানা পেছন দিক থেকে কারো ডাকার আওয়াজ পেয়ে সাইকেল ব্রেক করেন, পেছনের দিকে তাকান, দেখেন গায়ে সাদা আলখেল্লা পরিহিত কে একজন নানাকে উদ্দেশ্য করে বলছেন, আরে ওইদিকে তো রাস্তা বন্ধ, ব্রিজের কাজ চলছে, অন্ধকার আপনি খাদে পড়ে যাবেন, তো নিচ দিয়ে যান, আর সামনে আগাবেন না, দেখেন কি অবস্থা সামনে। এই কথা শুনে নানা একটু অবাকই হলেন। তিনি সামনের দিকে তাকাতেই দেখেন একদম ব্রিজের খাদের কাছাকাছি উনি সাইকেলটা ব্রেক করে দাঁড়িয়েছেন, আর এক হাত এগুলি একদম নিচে পড়ে যেতেন। এটা দেখে নানা একটু ভয়ই পেলেন, আর একটু অবাকও হলেন, কারণ তিনি যেই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথ ধরেছেন এটা তো সেই রাস্তা না, তিনি আর একটা রাস্তায় চলে এসেছেন। কিন্তু এই রাস্তায় তো তার আসার কথা না। ওনার এত বয়স হয়ে গিয়েছে, উনি তো কখনো রাত বিরেতে চলতে এই ভুলটা করেন নাই, বিশেষ করে এই রাস্তার ক্ষেত্রে। তিনি তো ঠিক পথ দিয়ে রওনা হয়েছেন, তিনি এই দিকে কিভাবে আসলেন? যাই হোক, এসব ভাবতে ভাবতে নানা আরেকবার পিছনের দিকে তাকিয়ে লোকটাকে কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু তাকিয়ে দেখেন যে পেছনে কেউ নেই। আশেপাশে তাকিয়েও দেখেন চারদিকে ধান ক্ষেত। লোকটা যদি কোনো দিকে যায়ও এত তাড়াতাড়ি তো অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব নয়। এখন নানা যেই লোকটাকে দেখেছেন সেটা কি মনের ভুল নাকি ঠিক, এসব কিছুই মেলাতে পারছেন না। আর মনের ভুল হোক বা যাই হোক, নানা কিন্তু একদম ঠিক জায়গাতেই সাইকেলটা থামিয়ে দিয়েছিলেন ওই লোকটির কথায়। তা না হলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যেত। উনি কিন্তু টর্চ লাইট জ্বালিয়ে আসছিলেন, কিন্তু টর্চের আলোতে এত বড় একটা ভুল নানা চোখে পড়ল না, এটা তো হতে পারে না। তো নানা কিছুতেই হিসাব মিলাতে পারছিলেন না, তবে এতটুকু বুঝতে পারছিলেন যে কেউ একজন ওনাকে সত্যি ডেকেছিল, যাকে উনি স্পষ্ট দেখেছিলেন। তো যাই হোক, নানা 7-5 না ভেবে সাইকেলটা উল্টো দিকে ঘুরিয়ে আবার সঠিক রাস্তা ধরে বাড়ির দিকে আসতে লাগলেন। আর ওই ঘটনার পর থেকে পুরোটা পথ নানার কাছে অস্বাভাবিক লাগছিল, আর নানা শুধু ওই বিষয়টি চিন্তা করছিলেন। আস্তে আস্তে গ্রামের একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, ওই আশ্রয় কেন্দ্রের কাছে যখন নানা চলে আসলেন, এই আশ্রয় কেন্দ্রটা হচ্ছে একদম 4 রাস্তার মোড়ে। এই 4 রাস্তার মোড়ে রয়েছে আবার একটা বাঁশঝার। এই বাঁশঝারের কথা কিন্তু এই নূর হোসেন হৃদয় ভাই ওনার পাঠানো এবং প্রচারিত হওয়া ওনার মেঝো মামার সাথে ঘটে যাওয়া 2 মাথাওয়ালা তাল গাছের অশরীরী গল্পে শেয়ার করেছিলেন। তো এটাই হচ্ছে সেই বাঁশঝার। আর এই 4 রাস্তার মোড়টাকে সবাই খারাপ হিসাবে জানতো। সবাই জানতো এই বাঁশঝারে খারাপ জিনদের আস্তানা রয়েছে। সাধারণত সন্ধ্যার পরে কেউ আর এই আশ্রয় কেন্দ্রের ওই দিকটাতে একা একা বা কোনো দরকার ছাড়া যেত না। এখন তো দোকানপাট হয়ে গেছে, সবকিছু উন্নত হয়ে গেছে, এখন আগের মতো নাই। তো সেই বাঁশঝারটা যখন নানা পেরিয়ে একটু দূরে চলে আসলেন, তখন নানা অনুভব করলেন পেছন থেকে ঝড় তুফানের মতো শব্দ করে কিছু একটা নানাকে পেছন দিক থেকে খুব জোরে ধাক্কা দিয়ে সাইকেল সহ নিচে ফেলে দিল। তখন তো গ্রীষ্মকাল ছিল, আর রাস্তায় প্রচুর ধুলাবালিও ছিল। আর এই ধুলোবালির মধ্যে পড়ে গিয়ে নানার পুরো শরীর একদম সাদা হয়ে গিয়েছিল। আর নানা মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে কিছু একটা বিশাল লোমশদেহী হবে নানাকে উপর করে নানার পিঠের উপরে চেপে বসে, এবং নানার মুখ রাস্তার ধুলোর স্তূপে চেপে ধরে রাখে। ধুলোবালির মধ্যে নানার নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর ওই অশরীরী নানার পিঠের উপর চেপে বসে নানাকে ভাঙা ভাঙা কর্কশ গলায় রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, কেন কেন তুই আমাদের বাসস্থান নষ্ট করার নির্দেশ দিলি?
তোর এত বড় সাহস হয় কি করে? এইভাবে হিংস্র স্বরে নানাকে হুঙ্কার দিতে দিতে নানার মাথাকে আরো ঠনঠনে মাটির মধ্যে একদম ঘিরে ফেলার চেষ্টা করছে। নানা কিন্তু বুঝতে পারেন ব্যাপারটা। এখন উনি মুখ খুলে দোয়া দুরুদ পড়তে পাচ্ছেন না, কিন্তু মনে মনে আল্লাহকে স্মরণ করছেন। আসলে আল্লাহকে স্মরণ করার জন্য কিন্তু সবসময় যে মুখের ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। বিপদে পড়ে অন্তরে যদি স্মরণও করা হয়, আল্লাহ তার বান্দাকে কোনো না কোনোভাবে সাহায্য অবশ্যই পাঠান। নানার ক্ষেত্রে হয়তো এমনটাই হয়েছিল। হঠাৎ করে নানা খেয়াল করে একটা আলোর ঝলকানি বিদ্যুৎ গতিতে এসে নানা শরীরের উপরে ভর করে থাকা জিনিসটাকে খুব জোরে লাথি কিংবা ঘুষি বা কিছু একটা দিয়ে আঘাত করে। সাথে সাথে ওই জিনিসটা বিকট একটা শব্দ করে কোথায় যেন উধাও হয়ে যায়। এই জিনিসটা হওয়ার পর নানা সাময়িকভাবে সেন্সলেস হন, কিন্তু অল্প সময় পরেই নানার সেন্স ফেরত আসে। তখন উনি চারদিকে কিছুই দেখতে পান না, সবকিছু স্বাভাবিক, অন্ধকার। আর ওই অবস্থাতেই নানা উঠে বাড়িতে চলে আসেন। অন্ধকারে নানা সাইকেল বা টর্চ কোথাও খুঁজে পাননি, আর উনি আতঙ্কিত ছিলেন, এসব খোঁজার প্রয়োজনও বোধ করেননি। ওনার বাড়িটা কাছেই ছিল। তো বাড়িতে ফেরার পর বাড়ির সবাই নানার শরীরে ধুলোবালি মাখামাখি দেখে আতঙ্কিত হয়ে জানতে চাইল কি অবস্থা, কি হয়েছে, কারা করেছে এই কাজ। তাও নানা বলেন, আগে আমাকে গোসল করার ব্যবস্থা করো, পরে সব বলছি। নানা কিন্তু তখনও ভয়ে কাঁপাকাঁপি করছিলেন। এরপর নানাকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করানো সব শেষ হলে আবার তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন নানা পুরো ঘটনা বাড়ির সবাইকে খুলে বলেন। ঘটনা শুনে তখন সবাই খুব ভয় পায়। নানার মা তো নানাকে বুকে ধরিয়ে কান্নাকাটি করে দেয়। উনি বলেন যে বাবা, আজ আল্লাহ তোকে বড় বাঁচিয়ে দিয়েছেন। নানার মা অর্থাৎ এই নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় আম্মা আল্লাহর কাছে হাত তুলে নানার জন্য দোয়া করতে লাগলেন। আর নানার মা অর্থাৎ নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় আম্মা উনি একটু আন্দাজ করে বললেন, যে তোর উপকার করেছে সে নিশ্চয়ই কোনো ভালো জিন হবে, আর হতেও পারে সেটা আমার মামার অনুগত কোনো রক্ষাকারী জিন, যারা আমাদের বাড়িটাকে পাহারা দেয়। আসলে সেই অনুগত রক্ষাকারী জিনের ব্যাপারটা কি, এটি আমরা পরে জানবো। নূর হোসেন হৃদয় ভাই বলেছেন যে এটি আমাদেরকে উনি পরে সময় করে লিখে পাঠাবেন। তো এখন যাব এই নানার তৃতীয় ঘটনাতে। নানার একজন বিশ্বস্ত প্রিয় বন্ধু ছিলেন, তার নাম হচ্ছে গোপাল। লোকটা হিন্দু ছিল। তো ওনাদের গ্রাম থেকে পূর্ব পাশের কয়েক গ্রাম পর একটা হিন্দু পাড়া রয়েছে। সেই হিন্দু পাড়াতে কোনো মাপঝোঁক কিংবা অন্য কোনো কাজে গেলে নানা সেখানে সেই গোপাল নামের বন্ধু আরো কয়েকজন বন্ধু মিলে বেশ আড্ডা দিতেন। তো নানা খুব সরল মন মানসিকতা হওয়ার কারণে উনি কিন্তু ধর্ম বর্ণ এগুলোর পার্থক্য করে চলতেন না, যেটা স্বাভাবিকভাবে হওয়া উচিত। সকল মানুষের মধ্যে একটা সম্প্রীতি ভাব আমাদের মধ্যে থাকা উচিত। তো নানাও এমনটা ছিলেন। মানুষের মধ্যে আসলে ধর্ম বর্ণ গোত্র ধনী গরিবের পার্থক্য উনি খুব একটা করতেন না, সকলের সাথেই উনি সমান আচরণ করার চেষ্টা করতেন। তো উনি এই ওনার যে বন্ধু গোপাল, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো এই যে গোপাল পেশায় ছিলেন একজন দই বিক্রেতা। উনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ দহন করে দিতেন। এই বিনিময়ে উনি দুধের অর্ধেকটা নিজে নিয়ে যেতেন, পরে সেই দুধ দিয়ে উনি দই বানাতেন, আর ভাড়ে করে বয়ে নিয়ে সেই দই গ্রামেগঞ্জে বিক্রি করতেন। মূলত এটা ছিল তার একটা পেশা। নানা কিন্তু দই খেতে খুব পছন্দ করতেন। তো সেই গোপালের সাথে নানার একদিন রাস্তায় দেখা হলে নানা গোপালকে বলেন, বন্ধু গোপাল, তোমার হাতের বানানো দই কিন্তু এলাকা বিখ্যাত, আমার ঘরের জন্য কালকে 5 কেজি দই বানিয়ে নিয়ে এসো। এই বলে নানা গোপালকে দইয়ের অগ্রিম টাকাও পুরোটাই পরিশোধ করে দেন। তো কথা ফাইনাল, গোপাল কাল দই নিয়ে বাড়িতে এসে দিয়ে যাবে। হঠাৎ সেদিন রাত প্রায় 2টো কি 3টার দিকে বাইরে থেকে কেউ নানার নাম ধরে ডাক দিল। তো নানার ঘুম ভেঙে যায়। নানা জবাব দিয়ে বলেন, এই কে বাইরে? তখন বাইরে থেকে জবাব আসলো, বন্ধু আমি গোপাল, তোমার জন্য দই নিয়ে আসছি। নানার যখন উত্তরে বন্ধু গোপাল এই বিষয়টা বললেন, আর বন্ধু গোপালের জবাব শুনে নানা কি করেছেন, তড়িঘড়ি করে বাইরে বের হবেন। এদিকে পাশে শোয়া যে নানি, ওনার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে নানার হাত চেপে ধরে বলেন, এই এত রাত্রে কোথায় যান?
তখন নানা বলেন, আরে বাইরে আমার বন্ধু গোপাল আসছে, আমি আজ দুপুরে তাকে দইয়ের অর্ডার করেছিলাম, তাই সে দই নিয়ে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তখন নানার কথা শুনে নানি বলে ওঠে, কই, বাইরে তো আমি কারো ডাকার শব্দ শুনি নাই, আর গোপালই বা এত রাত্রে কেন আসবে? আসলে সে কালকে সকালে আসবে। আর গোপাল তো আমার জানা মতে সে সন্ধ্যার পরে দই পাতে, সকালবেলা সে দই হয়, তারপর সে দইগুলো বাজারে নিয়ে যায়। ও তো আপনার জন্য এত আগে দই পাতবে কিনা আমার তো মনে হয় না, এটার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তাই না? তো এটা কিন্তু নানি বলেন, এবং নানি এটাও বলেন যে আপনি হয়তো ভুল শুনেছেন, বাইরে কেউ আসে নাই। কিন্তু না, নানা বলছেন যে আমি স্পষ্টভাবে শুনতে পাইলাম যে বাইরে গোপাল আমার নাম ধরে ডেকেছে, এবং শুধু নাম ধরে ডাক দেয় নাই, সে আরো কিছু কথাও বলেছে, সেটা তো আমি শুনলাম। এদিকে নানি বলে যে না, আপনি এখন বাইরে যেতে পারবেন না, বাইরে কেউ নাই, এসব আপনার মনের ভুল। এইসব নিয়ে কিন্তু নানা নানি দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তাদের কথাবার্তার আওয়াজে এই নূর হোসেন হৃদয় ভাইয়ের মেজো মামার ঘুম ভেঙে যায়। তো মামা আবার উঠে জিজ্ঞেস করে, এই কি হয়েছে, তোমরা চিৎকার চেঁচামেচি করছো কেন এত রাত্রে? তখন নানি বলে, যাই দেখ, তোর বাপ এখন এই রাতের বেলা ঘর থেকে বাইরে বের হবে, তার বন্ধু গোপাল নাকি আসে, অথচ আমি কারো শব্দ শুনতে পাইনি। তো এই কথা শুনে মামা নিজে এই ঘরের দরজা খুলে বাইরে চলে আসেন। মামার উদ্দেশ্য হলো, যদি গোপালই হয়ে থাকে তাহলে সে এত রাত্রেই বা কেন আসবে, এই কারণে তাকে আজকে ভালো করে কিছু কথা শুনিয়ে দেবেন। কিন্তু বাইরে সে মামা দেখেন কেউ নাই। এই দেখে মামার মাথা হয়ে যায় আরো গরম। ওনার বুঝতে বাকি রইল না যে আসলে ঘটনাটা কি ঘটেছে। ওনারা যদি সত্যিকার আওয়াজ শুনেই থাকেন তাহলে এটা ছিল আসলে অন্যরকম কিছু। এটা কিন্তু মামা ঠিকই ধরে ফেললেন, কারণ আগেও কিন্তু কয়েকটা ঘটনা ওনার সাথে ঘটেছিল, তা কিন্তু পরিবারের সবাই জানে। এই কারণে মূলত মামার মেজাজ গরম হয়ে গিয়েছিল। আর মামা ওই অশরীরীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কারণ হলো, এই অশরীরী বারবার নানার ক্ষতি করতে চাচ্ছে। তাই মামা বলেন, এই বেটা, তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে আয়, দেখি তুই কি করতে পারিস আমার। এই বলে মামা ওই জিনিসটাকে ডাকছে আর গালি দিচ্ছে। হঠাৎ করে কোন দিক থেকে বড় আকার একটা ঢিল এসে মামার সামনে পড়ে। এই দেখে মামা আরো রেগে যায়। তিনি গালির স্পিড আরো বাড়িয়ে দেন। পরিণামে কি হয়, চারদিক থেকে বৃষ্টির মতো ঢিল নানার সবগুলো ঘরের উপর এসে পড়তে লাগলো। এই দেখে ঘরের লোকজন তো খুবই ভয় পেয়ে গেল, আর মামাকে ডেকে ঘরে নিয়ে আসা হলো। আর নানা তো মেজো মামাকে বকাঝকা দিতে লাগলেন যে তুই কেনই বা আবার বাইরে গেলি, আর এসব গালিগালাজ করতে কেন গেলি, ওরা তো তোর ক্ষতি করতে পারতো। আর এখন ক্ষিপ্ত হয়ে এই যে সব তাণ্ডব শুরু করে দিল, কি দরকার ছিল বাইরে যাওয়ার। কিছুক্ষণ পর অবশ্যই ঝামেলা শেষ হয়ে যায়। ওনারা সবাই আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যান। সকালবেলা কিন্তু ঠিকই গোপাল আসলো দই নিয়ে। নানা সবকিছু জেনেও গোপালকে প্রশ্ন করলেন, আচ্ছা ভাই গোপাল, তুমি কি রাতের বেলা আমার বাড়িতে আসছিলা? তো গোপাল উত্তর দেয় যে না তো, কেন, এত রাত্রে কেন আমি তোমার বাসায় আসতে যাব? নানা তখন গোপালকে রাতের সব ঘটনা খুলে বলে। তখন গোপাল বলে, আরে ভাই, আমি কেনই বা তোমার জন্য এত রাত্রে দই আনতে যাব? দই তো আমি সন্ধ্যার পরে পাতি, সকালবেলা সেই দই বের করি। আর যদি আমি রাত্রেবেলা তোমার জন্য দই নিয়েই আসতাম, তাহলে দই না দিয়ে আমি চলে যাইতাম। আর হ্যাঁ, তুমি কিন্তু ঘর থেকে বের না হয়ে খুব ভালো করেছো, তা না হলে কিন্তু বড় বিপদ হতে পারতো। তো এটাই ছিল নানার সাথে ঘটে যাওয়া ছোট ছোট কিছু ঘটনা। ধন্যবাদ নূর হোসেন হৃদয় ভাই, চমৎকার কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন এবং আরো কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি নানার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো বিভিন্ন ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়ের শিহরণ শিরোনামে কিন্তু বই প্রকাশ করেছি, যেটা এবার অমর একুশে বইমেলার 95 এবং 96 নাম্বার স্টল, যেটি প্রান্ত প্রকাশনের, সেখানে রয়েছে। এছাড়া অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন রকমারি থেকে। রকমারির লিঙ্ক কিন্তু আমরা আমাদের গ্রুপ, পেজ এবং কমিউনিটি পোস্টেও কিন্তু দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 88 নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 88 নং এপিসোডের নতুন আরও একটি ঘটনায়।
এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন চঞ্চল মাহমুদ ভাই। উনি বর্তমানে থাকেন মিরপুর 2-এ, আর ওনার বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। যে পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে তাদের নাম উল্লেখ উনি করেননি। মূলত এই পরিবারটি সম্পর্কে চঞ্চল মাহমুদ ভাইয়ের আত্মীয় হন, আর যার সাথে ঘটনাটি ঘটে তিনি এই চঞ্চল মাহমুদ ভাইয়ের চাচি শাশুড়ি হন। ঘটনাটি ঘটে 2005 সালে। রাজবাড়ী জেলার সদর উপজেলার রাজাপুর নামক একটা জায়গা রয়েছে। ওই রাজাপুর থেকে খলিলপুর যাওয়ার একটা পথ রয়েছে। ওই রাজাপুর থেকে খলিলপুর আসলে মাঝে কাতলাগাড়ি বাজার রয়েছে। বাজার থেকে 20 গজ দূরে বড় একটি বট গাছ আছে। ওই বট গাছ থেকে আবার 2 মিনিট হাঁটলে একটি শ্মশান। ওই শ্মশানের একদম কাছেই এই চঞ্চল মাহমুদ ভাইয়ের চাচা শ্বশুরের বাড়ি, একদম মেইন রাস্তার সাথেই। তো ওনার চাচা শ্বশুর রাজবাড়ী ফুড অফিসে চাকরি করতেন। একদিন তার কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, রাত 9টা-10টা বাজে হয়তোবা। তো গ্রামের বাড়ি ওই দিকটাতে রাত 9টা-10টায় কিন্তু অনেক শুনশান নীরব হয়ে যায়। তো একটা সময় কি হয় যে এই চঞ্চল মাহমুদ ভাইয়ের চাচি শাশুড়ি ওনার হাজবেন্ডের অপেক্ষা করতে করতে কিছুটা ঘুম ঘুম ভাব উনি অনুভব করেন, ঘুমিয়ে যাননি একদম। তো হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। সেটা হলো ওনার বাড়ির উঠোনের পাশে যে টিউবওয়েল রয়েছে, ওই টিউবওয়েলে কে যেন পানি চাপছে, একটা শব্দ হচ্ছে, খটর মটর শব্দ। তো এই চাচি ভেবেছেন যে চাচা আসছেন। তো উনি জানালা খুলে দেখেন যে সাদা পাঞ্জাবি পরা, মাথায় বেশ লম্বা একটা টুপি, কেউ একজন অজু করছে টিউবওয়েলে। আর ওই টিউবওয়েলটা কিন্তু চাচার ঘরের কাছেই ছিল, ঘর থেকে 10 গজ এতটুকু দূরত্ব হবে আর কি। তো চাচি বলে ওঠেন, এই টিউবওয়েলে কে রে? কিন্তু কেউ কথা বলে না। বেশ কয়েকবার, মানে 3-4 বার ডাকার পর ওই অবয়বটা ধমক দিয়ে ওঠে, বলাই মহিলা থাম। এই কথা বলার পর সে পেছন দিকে ঘুরে তাকায়, এবং ঘুরে তাকানোর সাথে সাথে সে কি করে, তার যে গলাটা লম্বা করে মাথাটা ওই চাচির জানালার কাছে নিয়ে আসে, এবং মাথাটা ওই জানালার শিক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। এবং তার যে লম্বা লম্বা দাড়ি, এটাও স্পষ্ট বুঝতে পারেন চাচি। তার চেহারাটা একদম মানুষের মতোই, কিন্তু যখন গলা লম্বা করে এত দূর থেকে মাথাটা ঢুকিয়ে দিল জানালার ভেতর দিয়ে, তখন তো এটা আর মানুষ হবে না, তাই না? ওই অবয়বটা তখন বলে ওঠে, এই মহিলা শোন, আমার বয়স 850 বছর, আর আমি এইখানে 300 বছর ধরে আছি। আজ পর্যন্ত কেউ আমাকে বিরক্ত করে নাই। আমি অজু করছি আর তুই আমাকে জেরা করিস, আমি কে? মানলাম তুই আমাকে চিনিস না, কিন্তু অজু করার সময় বিরক্ত করতে হয় না, এটা তো তুই জানিস। তুই তো বুঝতে পেরেছিলি যে আমি অজু করছি। আমার পোশাক আশাক দেখেও তো তুই বুঝতে পেরেছিলি যে আমি চোর ডাকাত বা ক্ষতিকারক কিছু নই। তোর এত বড় সাহস, তুই আমাকে এইভাবে বিরক্ত করলি। এই কথা শোনার পর চাচি যে কতটুকু ভয় পেয়েছিলেন সেটা চাচি বলতে পারবেন। এর মধ্যে কি হয়, চাচা চলে আসেন বাড়িতে। চাচা আসার সাথে সাথে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো ওই সময়ে উনি এতটা ভয় পেয়েছিলেন যে চাচাকে চাচি আর কিছু বলার সুযোগই পান নাই। তো ওই সময়ে তাদের 2টি সন্তান ছিল, 2টা মেয়ে। একজনের বয়স 7 বছর, একজনের বয়স ছিল 11 কি 12 বছর, এতটুকু আর কি। তো মূলত ওই রাত থেকেই ঘটনাটার শুরু। তো চাচাকে কিন্তু উনি বিষয়টা বলেন নাই, মনে করেছিলেন যে বললে বাড়িতে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে, এই চিন্তা করে বলেন নাই। তো যাই হোক, চাচা তো দিনের বেলা বাড়িতে থাকতেন না, কিন্তু মেয়েরা দেখতেন যে তার মা মানে চাচি কার সাথে যেন কথা বলছে, কিন্তু তারা কাউকে দেখে না। তো তারা চাচাকে যখন বলে, তো চাচা তো বিশ্বাস করতে চায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাত্রে চাচা দেখেন যে চাচি কার সাথে যেন কথা বলছে জানালা দিয়ে। চাচা একটু খেয়াল করে দেখেন যে চাচির সামনে একটা অবয়ব দাঁড়ানো, এটা স্পষ্ট বুঝতে পারেন চাচা। আর
একজন যে দাঁড়ানো আছে তার মাথায় সাদা পাগড়ি টাইপের একটা টুপির মতো কিছু একটা, এবং সে জুব্বা জাতীয় কিছু একটা পরে আছে, এতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু তার মুখমণ্ডল দেখা যাচ্ছে না একদমই। তার মুখমণ্ডল ভেদ করে বাইরের আলো পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। পরদিন সকালে, মানে ওই সময় কিন্তু চাচা কিছু বলেন নাই, পরদিন সকালে চাচা চাচিকে প্রশ্ন করলে চাচি কিছুই বলতে পারেন না। মানে ওনার ওই সময় কোনো সেন্সই কাজ করে নাই, উনি কিছুই বলতে পারেন না যে কার সাথে কথা বলেছিলেন, কি হয়েছিল। উনি বলেন যে না, আমি তো কার সাথে কথা বলি নাই। তো ওই সময় কিন্তু চাচি প্রেগনেন্ট ছিলেন। তার বড় মেয়ে তিনি বলে যে তার আব্বাকে বলে যে আব্বু আপনি চলে যাওয়ার পরে মা যেন কার সাথে কথা কয়, আমি তো কাউকে দেখি না। তো এই জিনিসটা যখন চাচাও বুঝতে পারলেন, এখন চাচা চিন্তা করেন যে কি করা যায়। তো সেই দিন রাত্রে চাচা বাড়িতে আসেন, আর চাচি ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার সময় চাচাকে সাথে নিয়ে ওয়াশরুমে যান। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু চাচি আসছেন না। চাচা উঠোনে দাঁড়িয়ে আছেন। চাচা একটু এগিয়ে গিয়ে শুনতে পান যে চাচি ওয়াশরুমের বাইরে বের হয়েছেন, কার সাথে যেন কথা বলছেন। তো চাচা তখন ডাকাডাকি করেন, এই এত রাত্রেবেলা কার সাথে কথা বলো এখানে দাঁড়িয়ে। ওই সময় চাচা দেখেন কুকুরের সাইজের মতো একটা বিশাল বড় কালো বেড়াল লাফ দিয়ে তাদের সামনে দিয়ে চলে গেল। এটা দেখে চাচা একটু অশুভ লক্ষণ বুঝতে পারেন। পরদিন সকালে চাচা অফিসে গিয়ে তার এক কলিগের সাথে আলোচনা করেন যে এই ব্যাপার, তার বাসায় ধরনের সমস্যা হচ্ছে। এই লোকের বাড়ি ছিল রাজবাড়ির ধাওয়াপাড়া ঘাটের কাছে। তো তিনি একজন মহিলার ঠিকানা দেন, সবাই তাকে জিন খালা নামে চেনে। তো তার মানে ওই লোকের কাছে গিয়ে এই কথা বলার পর যখন জিন খালার ঠিকানা দেন, তখন তার কাছে যাওয়া হয়। তো তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে তিনি বলেন যে আগামী 3 দিন পর শনিবার সন্ধ্যায় আপনাদের বাড়িতে আমি যাব। তো তিনি যান তার ওয়াদা মাফিক, এবং রাত্রে সেই জিনকে উনি হাজির করেন। আর তার কথা শোনেন যে কেন তাকে আসর করেছেন, মানে চাচিকে আসর করেছেন। একটা পর্যায়ে জিনকে বলা হয় যে চাচিকে ছেড়ে যেতে। তখন জিন বলে যে আমি আসলে ওকে আসর করি নাই, আমি এখানে থাকবো, আর এখানে আমি বহু বছর আগে থেকেই থাকি, যখন ওদের 4 পুরুষেরও জন্ম হয় নাই। ওকে আমি ছেড়ে দেব, কিন্তু আমাকে এই জায়গা থেকে তাড়ানোর কথা কিন্তু ভুলেও চিন্তা করা যাবে না, তাহলে কিন্তু তোরাই এখান থেকে বিতাড়িত হবি। এই কথাটা ধমকের সাথেই বলে। এর আগের কথাগুলো বেশ নমনীয়তার সাথেই ওই জিনটি বলেছিল। আর ওই জিনটি ক্ষতিকারক কোনো জিন নয়, এই বিষয়টিও সকলকে ওই জিনটি অবহিত করেন। মূলত ওই জিনটি দীর্ঘদিন ধরে যেহেতু এই এলাকায় আছেন, তার উপস্থিতি কাউকে বুঝতে দেন নাই, যেহেতু চাচি তাকে দেখে ফেলেছেন কোনো কারণে, এবং ওই জিনের অনিচ্ছাই, এই কারণেই ওই জিনটি চাচির সাথে এসে দেখা দেয়, কিন্তু কোনো ক্ষতির জন্য নয়। কিন্তু জিন যখন বলল যে এখান থেকে তাকে তাড়ানোর চেষ্টা করা যাবে না, তাহলে ক্ষতি হবে, এই বিষয়টি সকলেই আমলে নেন। এর বেশ কিছুদিন পর চাচির একটা ছেলে সন্তান হয়, যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন। তো চাচার শাশুড়ি আসেন তার দেখাশোনা করতে। চাচার শাশুড়ি একদিন চাচাকে বলেন যে বাবারে, দিনে বা রাত্রে মাঝে মাঝে বাড়ির উপর দিয়ে কেমন যেন একটা বাতাস আসা যাওয়া করে, আমাদের তো ভয় ভয় করে। আর তোমার ছোট ছেলেপুলে, এই বিষয়টা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, বাচ্চা কাচ্চাদের তো ক্ষতি হতে পারে, তুমি ওই জিন খালার সাথে একটু কথা বলে দেখো বাড়িটা বন্ধ করা যায় কিনা। তো চাচা এই কথা শোনার পর তার কলিগের সাথে কথা বলেন, ওই জিন খালার সাথেও দেখা করেন, তার সাথে কথা হয়। তো জিন খালা কিছুটা সময় চান, বলেন যে পরে জানাবেন। এরপর তিনি একদিন চাচাকে খবর দেন দেখা করার জন্য। তো চাচা যখন তার সাথে দেখা করেন, তখন ওই জিন খালা চাচাকে বলেন যে আমি বাড়ি বন্ধ করে দিতে পারবো, কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, এখন ভেবে দেখুন। তখন চাচাও পরিবারে এসে পরামর্শ করেন, পরিবারের সবাই সম্মতি দেন যে বাড়িটা বন্ধ করা হোক। এর কয়েকদিন পর বাড়ি বন্ধ করে দিয়ে যান ওই জিন খালা। আর ভুলটা এখানেই মূলত হয়। তার ছোট্ট ছেলের বয়স 3 বা 3.5 মাস হয়ে যায়। একদিন দুপুর বেলা 12টা কি 12:30 বাজে, তার 2 মেয়ে বারান্দায় বসে আছে। পাশেই ছিল তার ছোট ভাই, মানে চাচার যে নতুন সন্তান হয়েছে ছোট্ট একটা ছেলে, মানে ওই 2 বোনের ছোট ভাই আর কি। তো
চাচি তার মতো করে কাজ করছেন। এর মধ্যে হঠাৎ 3 জন আগন্তুক নারীর আগমন ঘটে তাদের বাড়িতে। তাদের পরনে ছিল কালো বোরখা, হাতে ছিল 3টা ব্যাগ। তারা বাড়ির উঠোনে দাঁড়ায় আর চাচির নাম ধরে বলে, এই এদিকে আয়। আরেকজন মহিলা তার হাত লম্বা করে প্রায় 20 ফুট দূরে চাচির ছেলেটাকে ধরতে চায়, মানে এত বড় হাত লম্বা করে ফেলেছে। এটা দেখে চাচির 2 মেয়ে তো চিৎকার করে ওঠে এবং ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে ঠকঠক করে। চাচি দৌড়ে এসে তার ছেলেকে কোলে নেন। তখন ওই মহিলা 3 জন একসাথে বলে ওঠে, এই দেখ, তোর জন্য 3 ব্যাগে টাকা সোনাদানা নিয়ে আসছি, এইগুলো নে আর তোর ছেলেটা আমাদের দিয়ে দে। চাচি তখন চিৎকার করে ওঠে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, কে কোথায় আছো, এই বলে। তখন কিন্তু একদম দিনের বেলা এই ঘটনা ঘটছে। আর চাচি তখন কি করেন, তার বাচ্চাকে নিয়ে, মানে তার ছোট ছেলেকে নিয়ে খড়ের যে মাচা তৈরি করা হয় গ্রামে, ধান কাটার পর যে শুকনো খড়, এই খড় দিয়ে মাচা তৈরি করা হয়, তো এই মাচা নিচে দৌড়ে চলে গিয়ে সেখানে ছেলেকে নিয়ে বসে থাকেন। তো তার চিৎকার শুনে আশেপাশে সবাই কিন্তু এগিয়ে আসেন, অনেক মানুষ জমা হয়ে যায়, কিন্তু তারা এসে কিন্তু কাউকে দেখতে পান না। তখন কিন্তু চঞ্চল মাহমুদ ভাইয়ের ওয়াইফ, চঞ্চল মাহমুদ ভাইয়ের মেজো ভাই, তারাও ওইখানে গিয়েছিলেন। চঞ্চল মাহমুদ ভাইয়ের মেজো ভাই কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি দেখেন চাচির 2 মেয়ে একজন আরেকজনকে ধরে কান্নাকাটি করছে আর ভয়ে কাঁপছে। তখন চঞ্চল মাহমুদ ভাইয়ের ভাই ওই 2 বোনকে জড়িয়ে ধরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন। তো এই পুরো ঘটনাটি কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ঘটেছিল। গ্রামের মানুষ সবাই তখন এদিক ওদিকে খুঁজতে থাকেন যে এই 3 জন মহিলা কোথা থেকে আসলো, কোথায় গেল, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। বাড়িটা কিন্তু রাস্তার পাশেই ছিল, রাস্তার 2 পাশে 1 কিলোমিটার দূরের দৃশ্যও কিন্তু দেখা যায়, কিন্তু তারা কিন্তু কাউকে দেখতে পাননি। চাচি কিন্তু তখনও ওই খড়ের মাচার নিচে বসে আছেন আর বলতে থাকেন যে না, আমার ছেলেকে দেব না, আমার ছেলেকে দেব না। পাগলের মতো হয়ে যান চাচি একদম ওই সময়। সবাই তখন চাচিকে বের করে আনেন আর বলেন যে ভয় নাই তোমার, আমরা সবাই আছি তোমাদের সাথে, কোনো ভয় নাই, আসো, বের হয়ে আসো। অনেক সময় পর চাচি শান্ত হন। এদিকে চাচাও বাড়িতে আসেন। আবার ওই জিনখালাকে খবর দিয়ে আনা হয় পরের দিন। তো ওই দিন ওনারা কেউ আর রাতের বেলা ওই বাড়িতে ছিলেন না। তো জিনখালা এসে বলেন যে আমি তো আগেই বলেছি বাড়ি বন্ধ করলে আপনাদের সমস্যা হতে পারে, তাই হচ্ছে। এখন এর সমাধান কি? সমাধান একটাই, আপনারা এই বাড়িটা ছেড়ে চলে যাবেন, আর কখনোই এই বাড়িতে থাকার চেষ্টা করবেন না, বিশেষ করে রাতের বেলা তো অবশ্যই না। তারা কিন্তু ওই বাড়িটা ছেড়ে দিয়ে রাজবাড়ির শহরে তার এক বোনের বাসায় ওঠেন। পরে এই চাচা বদলি হয়ে ফরিদপুরে চলে যান। সেই থেকে মানে 2005 সাল থেকে অদ্যাবধি তারা ফরিদপুরে আছেন। কাকা মাঝে মাঝে বাড়িতে আসেন, কিন্তু তার ছেলে মেয়ে চাচি এখনো ওই বাড়িতে আসেন না। ভয়টা এতটা পেয়েছিলেন, কারণ সবাই তো বিষয়টা প্রত্যক্ষ করেছিলেন। কারণ প্রত্যেকের মনের মাঝেই ভয়ানক একটা ভয়ের ব্যাপার কাজ করে। এই 18 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু ওই বাড়িতে আসেন না, বিশেষ করে রাত থাকেন না। তো খলিলপুর থেকে রাজাপুরের মাঝে একটি গ্রামের এই ঘটনা। আর কাকার নামটা বলা হয়নি, তাহলে অনেকে চিনতে পারবেন, আর ওই এলাকার অনেকেই বিষয়টি জানেন। ধন্যবাদ চঞ্চল মাহমুদ ভাই, আপনার এলাকার চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে নিজ ভিটামাটি ছেড়ে অন্য জায়গায় যদি কেউ থাকে, নিজের ভিটামাটির একটা টান তো সকলেই অনুভব করে, কিন্তু কোনো সমস্যার কারণে যদি এরকমটা হয় যে কোনো মানুষের ভয়ে না, কিন্তু কোনো অশরীরীর ভয়ে এরকমটা হতে থাকে, তাহলে বিপদটা আরো বেশি হতে পারে। কারণ শত্রুকে তো দেখা যায় না, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এখানে যে ভুলটা হয়েছিল, যেহেতু ওই জিনটা বলেছিল যে সে কোনো ক্ষতি করবে না, তারপরেও ওই বাড়িটা বন্ধ করা হয়। এই জন্যই মূলত খুব ক্ষিপ্ত হয়েছিল তারা, যার কারণে এই উপদ্রবটা শুরু হয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের 88 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 88 নং এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আল মামুন ভাই। উনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। উনি সেখানকার একটি হলেই থাকেন। 20/10/2023 মানে
2023 সালের অক্টোবর মাসের 20 তারিখে রাত 9টার দিকে বাসা থেকে ওনার আম্মু ফোন করে বলে যে তোর দাদা অনেক অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়, তোকে দেখতে চেয়েছে। তো ওনাদের বাসা কিন্তু রাজশাহী শহর থেকে 50 কিলোমিটার দূরে নওগাঁ জেলার মান্দা থানার একটি গ্রামে। তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে রাতে আসা যাওয়া করতে কোনো সমস্যা হয় না। তো যখনই বলেছেন তখনই সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তো উনি বাড়িতে এসে দেখেন দাদাকে নিয়ে সবাই বসে আছে। তো দাদা ওনাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমাকে ওরা বাঁচতে দেবে না, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে, তোরা এখানে থাকিস না, দূরে কোথাও চলে যা। এটা বলেই ওনার দাদা অজ্ঞান হয়ে যান। তো এবার আসি ঘটনাতে। ছোটবেলা থেকেই ওনারা দেখে আসছেন ওনার দাদা অনেক বড় একজন কবিরাজ ছিলেন। ওনার দাদা জিন ছাড়ানোর কাজ করতেন মাঝে মাঝে। এমনকি এই মোহাম্মদ আল মামুন ভাই উনিও যেতেন ওনার দাদার সাথে রুকিয়া করা দেখতে। ভূত প্রেত জিন এগুলো নিয়ে ওনার কৌতূহল ছিল ছোটবেলা থেকেই। ওনার দাদা কখনোই কাউকে চিকিৎসা করিয়ে একটি পয়সাও তার কাজের জন্য পারিশ্রমিক হিসাবে নেননি। ওনার দাদার সাথে এখনো একটি মেয়ে জিন রয়েছে যার নাম হচ্ছে শাহজাদি। ঘটনাটা মূলত শুরু হয় রহিম নামের এক জেলের সাথে। প্রতিদিনের মতো সব জেলেদের সাথে রাত্রে নদীতে মাছ ধরতে যায় এই রহিম। বাকি সব জেলেদের জালে ভালোই মাছ পাচ্ছিল, কিন্তু এই রহিমের জালে কোনো মাছই উঠছিল না। রহিমের তো মনটা খারাপ হয়ে যায়। বলে রাখা ভালো, রহিম যেখানে মাছ ধরছিল তার একটু দূরে একটা শ্মশান ঘাট ছিল। ওখানে পানির গভীরতা অনেক বেশি, ফলে এখানে মাছ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কেউ ওইদিকে মাছ ধরতে যায় না। এখন রহিমের যেহেতু মাছ পড়ছিল না জালে, এক পর্যায়ে সে ভাবে শ্মশান ঘাটের ওই দিকেই যাই, একা একা জাল ফেলবো, যদি ওখানে কিছু পাই। এভাবে আর কতক্ষণ মাছ ছাড়া শুধু কাজ করেই যাব, জাল ফেলবো, জাল তুলবো, পরিবার পরিজনের মুখে তো আহার তুলে দিতে হবে। নেহায়েত পেটের তাগিদেই বাকি জেলেদেরকে কোনো ধরনের কোনো তথ্য না জানিয়ে রহিম ওই শ্মশানের ওই দিকটাতে জাল ফেলতে চলে যায়। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে বড় একটা বোয়াল মাছ ধরাও পড়ে। সেই মাছটা খুলে আবার সে জাল ফেলে নৌকায় বসেছিল। হঠাৎ করে লক্ষ্য করে বানরের মতো একটা অবয়ব নৌকার এক পাশে বসে ওই মাছটি কচকচ করে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রহিম তো অনেক রেগে যায়, কারণ হচ্ছে এত কষ্ট করে এই ভয়ানক একটি জায়গায় এসে একটা মাছ পেল, সেটা আবার একটা বানর খেয়ে ফেলছে। আর ওই দিকটাতে কিন্তু বানরের উপদ্রব ছিল, এটা সত্য, মাঝে মাঝে বানর দেখা যায়। তো সে এটাকে কিন্তু ভিন্ন কিছু প্রথম দিকে ভাবেনি। তার হাতে ছিল নৌকার বৈঠা, ওইটা দিয়েই ওই বানরের মতো ওই অবয়বটাকে সে মারতে শুরু করলো। এক পর্যায়ে বানরের মতো ওই অবয়বটি পানিতে লাফ দিয়ে কিছুটা সাঁতার কেটে পানির মধ্যেই মিলিয়ে যায়। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। এই রহিম সেদিন স্বপ্নে দেখে একটা বানরের মতো অবয়ব তাকে স্বপ্নে এসে বলছে, তুই আমার এলাকায় এসে মাছ ধরলি, এখানে এসে কেউ মাছ ধরে না, আর এখানে মাছ কেউ ধরেও সেই মাছ নিয়ে যেতে পারে না, আর তুই আমাকে আঘাত করলি, আমি তো তোকে এভাবে ছেড়ে দিতে পারি না রে। তুই জানিস না এই শ্মশানের আশেপাশে যদি কেউ আসে আমরা সেই মাছ রেখে দেই। তো এই স্বপ্ন দেখার পর রহিমের ঘুম ভেঙে যায়। তারপর থেকে শুরু হয় এই রহিমের সাথে সমস্যা। সে পাগলের মতো আচরণ করে। সকালবেলা অবশ্য সেই স্বপ্নের কথা বলেছিল সকলকে। তো এরপর থেকে তার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সে কাঁচা হাঁস মুরগি ধরে চিবিয়ে খাওয়া শুরু করে, বাড়ির সবার সাথে খারাপ আচরণ শুরু করে। আর থেকে থেকে নাকি 2-3 জন্য 2 দিন 3 দিন 5 দিন এরকম সে উধাও হয়ে যায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে ওই শ্মশানের ওই দিকটাতে বা শ্মশানে তাকে খুঁজে পাওয়া যায়। সে কিভাবে গেল কেউ বলতে পারে না।
রহিমও বলতে পারে না। তো এই ধরনের সমস্যা যখন রহিমের চলছিল, এই অবস্থায় এই মামুন ভাইয়ের দাদার কাছে রহিমকে নিয়ে আসা হয়। তো মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জানতে পারে যে সে মাছ খেকো পিশাচের পাল্লায় পড়েছে। তো দাদার জিন আরো বলে এই পিশাচ অনেক শক্তিধর এবং এরা একজন না, অনেকে আছে। একজনকে কিছু করলে অনেকে এসে সেটার প্রতিশোধ নেবে। এরা দলবদ্ধভাবে থাকে। এদের শক্তির সাথে পেরে ওঠা খুবই কঠিন ব্যাপার। এই কাজটা আপনি নিয়েন না। জিনরা কিন্তু এটা বলে দেয়। তো এই মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জেনে না বলে দেয়, কিন্তু রহিমের স্ত্রী হাতে পায়ে ধরে এমন কান্নাকাটি শুরু করে, শেষ পর্যন্ত এই মামুন ভাইয়ের দাদা এই কাজটা করার জন্য রাজি হয় জিনদের নিষেধ সত্ত্বেও। তিনি এই রহিমের বাড়িতে যান, অনেক প্রক্রিয়ার মাধ্যমে নিজের জানা সকল বিদ্যা প্রয়োগ করে ওই বাড়ি থেকে এবং রহিমের উপর থেকে ওই পিশাচটাকে তাড়াতে সক্ষম হন। তবে ওই পিশাচটি যাওয়ার পর দাদাকে কিন্তু মাঝে এসে কানের কাছে ফিসফিস করে বলে গিয়েছিল, মানে যাওয়ার সময় বলে গিয়েছিল, আমি কিন্তু আবার আসবো রে, কিন্তু তোকে আমি ছাড়বো না। ও আমাকে আঘাত করেছে, ওকে তো আমি এমনি এমনি ধরি নাই। আর আমাদেরকে আঘাত করলে আমরা যে সহজে ছাড়ি না, এটা কিন্তু তুই জানতি, তুই কিন্তু কবিরাজ, তোর কিন্তু জানা ছিল। তারপরও তোর জিনেরা তোকে বলেছে, তারপরেও তুই আসলি এখানে, এই জন্য আমি তোকে ছাড়বো না। বলে রাখা ভালো, দাদা কিন্তু সব সময় কাজ করে এসে শরীর বন্ধ করে ঘুমাতেন। তো সেদিন অনেক ক্লান্ত থাকার কারণে শরীর বন্ধ করতে ভুলে যান। রাত 3টার দিকে ওরে বাবারে মরে গেলাম রে বলে চিৎকার করতে করতে উনি বাড়ির সকলকে অস্থির করে ফেলেন। চিৎকার করতে করতে এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দাদি স্বপ্নের মাধ্যমে একটি বিষয় জানতে পারেন। মূলত ওই রাত্রে উনি হালকা ঘুমিয়ে গিয়েছিলেন। ওনার স্বপ্নের মাধ্যমে দাদার সাথে থাকা যে জিন, যার নাম শাহজাদি, সে এসে দাদিকে বলে যান আপনার স্বামীকে বান মারা হয়েছে এবং এই বান মারার কাজটা কোনো মানুষ করেনি, এটি জিনেরা করেছে। রহিমের পেছনে যে পিশাচটা লেগেছিল, এই পিশাচটাই এই কাজ করেছে। আমরা তো নিষেধ করেছিলাম আপনার স্বামীকে এই কাজটি না নিতে, তারপরেও তিনি ওখানে গিয়ে এই কাজটি করেছেন। কারণ আমরা এই পিশাচটিকে তাড়াতে সক্ষম নই। আমরা যতজন লোক তার থেকে আরো বেশি জন লোক ওই পিশাচটার সাথে রয়েছে, কারণ ওরা দলবদ্ধভাবে থাকে। কিন্তু আমরা জানতাম ওই পিশাচটা ক্ষতি করবে, কারণ ওরা কালো জাদু জানে, কালো জাদু করেই বানটা মেরেছে, যার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতে পারিনি। আমাদেরকে ক্ষমা করবেন, আপনার স্বামীকে আমরা রক্ষা করতে পারলাম না। এরপর থেকেই মামুন ভাইয়ের দাদা অনেক অসুস্থ হয়ে যান এবং মাথার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার কবিরাজ এর মধ্যেই, এই কয়েক মাসের মধ্যে ওনারা দেখেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। সব কবিরাজি বলে তার সাথে অনেক খারাপ পিশাচ আছে, যার সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। অক্টোবর মাসের 25 তারিখে, মানে 2023 অক্টোবর মাসের 25 তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা কবিরাজ এসেছিলেন। তো অনেকভাবে রুকিয়া করার চেষ্টা করে, কিন্তু সবকিছুতেই নাকি ওই পিশাচরা বাধা দিচ্ছিল। বর্তমানে ওনাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। রাত্রে কাউকে ঘুমাতে দেয় না, টিনের চালে ইট মারে, টিনের চালের উপর দৌড়াদৌড়ি করে, রুমের সবকিছু এলোমেলো করে রাখে। দাদা যেই ঘরে থাকে সেই ঘরে কাউকে ঘুমাতেই দেয় না। দাদাও কাউকে রাখতে চান না। উনি বলেন যে মরলে আমি একা মরবো, আমার জন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না। বাড়ি ঘরে নাকি ওই পিশাচটা আগুন লাগিয়ে দিয়ে সবকিছু শেষ করে দেবে। আশেপাশে পিশাচের বিচরণও নাকি অনেক বেড়ে গেছে। তো এই মামুন ভাইয়ের বড় আব্বু এগুলো দেখে কষ্ট সহ্য করতে না পেরে সেদিন রাত্রে দাদার রুমে গিয়ে বলে যে কে আছিস, সাহস থাকলে আমার সঙ্গে লাগ, আমার বাবাকে ছেড়ে দে। তো ওনাকে কেউ পেছন থেকে লাথি মেরে ফেলে দেয় এবং তার হাত ভেঙে যায়। এই ভয়ানক ব্যাপারটি এখনো ওনার পরিবারের সাথে চলমান রয়েছে, কারণ সময়টা কিন্তু বেশি আগের না, মাসখানেক আগের ঘটনা। তো এই মামুন ভাই সকলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনার দাদাকে সুস্থ করে দেন এবং এই সমস্যা থেকে ওনারা নিষ্কৃতি পান। প্রিয় লিসেনার্স, আমরা সকলে দোয়া করব তার দাদার জন্য এবং ওনাদের পরিবারের জন্য।
চলমান এই ব্যাপারটি যেন দ্রুত নিষ্পত্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এই সমস্যা থেকে হেফাজত করেন, রক্ষা করেন, আর কাউকে যেন মানুষকে উপকার করতে গিয়ে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। উপকার করা তো অবশ্যই ভালো একটি কাজ, উপকার করতে গিয়ে যদি মানুষ বিপদে পড়ে তাহলে আরও মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ অবশ্যই এই ধরনের মানুষদের সাথে থাকবেন, বিপদ আপদ তো ভালো মানুষদের উপর আসবেই, তাই না? আল্লাহ হেফাজত করবেন। ধন্যবাদ মামুন ভাই, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এই সমস্যা থেকে যেন আপনারা নিষ্কৃতি পান। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের ৮৮ নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবার প্রিয় লিসেনার্স, আমরা অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা শুনতে চাই। অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়ার সময় অনেক ঘটনাই ঘটে। আসলে এই ঘটনাগুলো অ্যাম্বুলেন্সে কেন ঘটে? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আত্মহত্যার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে দীর্ঘ পথ পাড়ি দিলেও কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, অথচ স্বাভাবিকভাবে মারা যাওয়ার পরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই টাইপের ঘটনাগুলো আসলে কেন ঘটে? আজকের এই ঘটনাটি শুনলে আশা করি অনেকেই বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাফিদ সর্দার। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামে। উনি বর্তমানে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন। আর উনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি ওনার এক বন্ধু বলেছিল। সেই বন্ধুটিও একই সাথে লেখাপড়া করছে এই রাফিদ সর্দারের সাথে, আর তার নাম হচ্ছে আবেদুল করিম সোহান। আর যেই গ্রামে ঘটেছিল, মূলত গ্রামের নামটি আমরা বলছি না, যদিও খুবই বিস্তারিত বর্ণনা সহকারে প্রত্যেকটি ব্যক্তির নাম সহ ঘটনাতে তিনি উল্লেখ করেছেন, ঘটনার সত্যতা যাতে আমরা যাচাই বাছাই করতে পারি। কিন্তু ওনাদের নিষেধ থাকার কারণে কিছু কিছু বিষয় এড়িয়ে যাচ্ছি। তো ঘটনাটি ঘটেছিল 1980 সালের পরে। আর এই যেই আবেদুল করিম সোহান যিনি, তো ওনার বাবারা মোট 3 ভাই 1 বোন। আর এই আবেদুল করিম সোহান ওনার বড় চাচা যিনি, তার নাম ছিল আহমেদ। মূলত ওনার লাশকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটে। একদিন উনি বাইরে থেকে বাসায় আসেন, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন। তো বাসায় খাবার চাইলে বলে যে এখনো রান্না হয়নি। তো উনি আসলে এতটাই ক্ষুধার্ত ছিলেন যে রান্নাঘরে গিয়ে কি খাবার আছে, বাসি টাসি যদি কিছু থাকে সেটা উনি খেয়ে ফেলবেন, এতটা ক্ষুধার্ত ছিলেন। তো রাতের বেলায় রান্না করা মুরগির মাংস ছিল, যেটি বাসি ছিল আর কিছুটা নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু উনি এতটাই ক্ষুধার্ত ছিলেন যে কোনো কিছু চিন্তা না করে ওইটা খেয়ে ফেলেন। আর এই কারণে সমস্যা যেটা হয় সেটা হলো ওনার মারাত্মক পেটে অসুখ হয় বা ডায়রিয়াতে উনি আক্রান্ত হন। এবং এটা এমন মাত্রা ধারণ করেছিল যে ওই সময় যে ওনাকে দ্রুত চিকিৎসা দেয়া হবে ঘরোয়াভাবে, ওই সুযোগটাও আসলে ওনারা পাচ্ছিলেন না। অবস্থা বেগতিক দেখে তাকে কিশোরগঞ্জ সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়। আর ওনার সাথে এই যে আবেদুল করিম সোহান যিনি, তার বাবা, তার ফুপু, তারপর তার বাবার চাচাতো 2 ভাই, ওনারাও আসেন। তো এই যে আবেদুল করিম সোহান, ওনার বাবা তখন কলেজের লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, এরকম একটা বয়স ছিল তার ওই সময়। তো এদিকে অন্য লোকরা তো ছিলই সাথে, আর যে ফুপু ছিল তার বয়স 16 থেকে 18 বছর এরকম ছিল আর কি। তো ওনারা যখন হসপিটালে নিয়ে আসেন তখন এই আহমেদ চাচার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল, ওনার শরীরের পানির পরিমাণ মারাত্মক কমে যায় এবং ওনাকে আসলে কোনো ভালো চিকিৎসা দেওয়ার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে যান। উনি ওই দিন বিকাল 4টার দিকে মারা যান। আর লাশ হসপিটালের ফর্মালিটিস শেষ করে হাতে পেতে পেতে সন্ধ্যা 6টা বাজে। পরে একটা অ্যাম্বুলেন্সে করে ওনার
গ্রামের দিকে রওনা হবেন। তো রওনা যে দিবেন এই প্রক্রিয়া মানে অ্যাম্বুলেন্স ঠিক করা বা আরও অন্যান্য কিছু জিনিস করা, বা ঢাকাতে যারা আত্মীয় স্বজনরা আছেন ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না, তারপর আশেপাশে যারা আছেন ওনারা আসবেন, তো এই ব্যাপারগুলো মেনটেন করতে করতে রাত প্রায় 12টা বেজে যায়। তো অ্যাম্বুলেন্সে ছিলেন এই যে আবিদুল করিম সোহানের বাবা, তারপরে তার ফুপু, তারপর তার বাবার চাচাতো 2জন ভাই এবং তাদের সাথে পরিচিত একজন পুলিশ সদস্য গাড়িতে ওঠেন। এই পুলিশ সদস্য হচ্ছে তারা পারিবারিকভাবে সম্পর্ক রয়েছে, খুবই পরিচিত, আর একই গ্রামে বাড়ি ওই পুলিশ সদস্যের। তো উনি খবর পেয়েছিলেন যে মারা গেছেন, উনি এসেছিলেন, আর উনিও সিদ্ধান্ত নেন যে উনি এদের সাথে গ্রামে যাবেন। তো তারাও চিন্তা করছেন এত রাতের বেলা একজন পুলিশ সদস্য থাকলে ভালোই হবে। এই চিন্তা করে তারাও সানন্দে যে পুলিশ সদস্যকে গাড়িতে নিয়ে নেন। এদিকে কি হয়, এই আবিদুল করিম সোহান যিনি, তার বাবা, তার ফুপু এবং তার বাবার চাচাতো 2 ভাই, এনারা লাশের সাথে বসেন। আর ওই পুলিশ যে লোকটি মানে পুলিশ সদস্য যিনি, উনি ড্রাইভারের সাথে পাশের সিটে বসেছেন আর কি। তো ওরা রওনা দিয়েছেন। পুরো রাস্তায় তেমন কোনো সমস্যা না হলেও যখনই কিশোরগঞ্জে তাদের গ্রামে প্রবেশ করেছেন তখনই এই সমস্যাটা সৃষ্টি হয়। ওই সময় কিন্তু রাস্তার আশেপাশে প্রচুর গাছপালা ছিল। তো ওনারা যখন যাচ্ছিলেন তাদের সামনে রাস্তার ডান পাশে একটা পরিত্যক্ত বিল্ডিং পড়ে একটা জায়গায়। যখন ওই বিল্ডিংয়ের কাছে এসেছেন হঠাৎ করে সাদা রঙের একটা কুকুর রাস্তার উপরে চলে আসে, বেশ বড় সাইজের একটি কুকুর। এই কুকুরের চোখের রং ছিল একদম লাল টকটকে, মনে হচ্ছে একটা বড় লাল কয়লার টুকরো ওই কুকুরের চোখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, এমনটা লাল। সাধারণত রাতের বেলা এই ধরনের প্রাণীর চোখে যদি আলো পড়ে তখন কিন্তু লাল দেখায় না, অন্য রকমের একটা কালার দেখায়। আর তাদের চোখ তো স্বাভাবিক থাকে, আর স্বাভাবিক চোখের কিন্তু একটা কালার হয় আলো পড়লে, কিন্তু ওরকমটা লাগছিল না। হঠাৎ করে চলে আসার কারণে ড্রাইভার কিন্তু গাড়ি ব্রেক করতে পারেনি। ড্রাইভার কি করেছে, ওই গাড়ির উপর দিয়ে চালিয়ে দিয়েছে। এটা পুলিশ সদস্য যিনি পাশে বসেন তিনিও দেখেছেন। আর এই 2জন আর একটা বিষয় খেয়াল করে, সেটা হলো যে কুকুরটিকে ধাক্কা দেওয়ার পর মানে চাপা দেওয়ার পর গাড়িতে তো ঝাঁকুনি লাগার কথা, তাই না? কিন্তু এমন কোনো কিছুই তারা অনুভব করলেন না। আর লাশের সাথে যারা পেছন দিকে ছিলেন তারা কিন্তু এটা দেখেননি, শুধু এই জিনিসটা ওই পুলিশ সদস্য এবং গাড়ির যিনি ড্রাইভিং সিটে বসে আছেন ড্রাইভার, উনিই দেখেছেন। ওই জিনিসটা পুলিশ লক্ষ্য করার পর ড্রাইভারকে বলেন, ভাই এইটা কি হলো আমাদের সাথে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। পরে ড্রাইভার তাকে বললেন যে ভাই আমি তো অনেকদিন যাবত এই অ্যাম্বুলেন্স চালাই, অনেক ধরনের লাশ এই অ্যাম্বুলেন্সে করে আমি নিয়ে যাই, তাই আমি অনেক কিছু দেখেছি, আপনি চিন্তা করবেন না, লাশের গাড়িতে এরকম অনেক কিছুই হয়, আপনি দোয়া দরুদ পড়তে থাকেন। তো কিছুক্ষণ যাওয়ার পর পেছন দিকে এই যে আবিদুল করিম সোহানের বাবা এবং বাকি যারা ছিলেন তারা লক্ষ্য করেন যে অ্যাম্বুলেন্সের পেছনের যে লাইট রয়েছে একবার জ্বলছে এবং নিভছে, ইমার্জেন্সি লাইট যেগুলো বলে আর কি, জ্বলছে নিভছে। তখন পেছন থেকে একজন ড্রাইভারকে বলেন যে আপনার অ্যাম্বুলেন্স খারাপ নাকি, পেছনের লাইটটা বারবার জ্বলছে আর নিভছে কেন, আপনি কি পিছনের লাইটটা এরকম করে রেখেছেন? তখন ড্রাইভার বলে, না আমি তো এটা করি নাই, এটা এমনিতেই হচ্ছে, আর লাশের গাড়িতে এরকম অনেক কিছু হয়, আপনারা দোয়া দরুদ পড়তে থাকেন, কিছু সময়ের মধ্যে আমরা চলে আসবো ইনশাল্লাহ, আর এই সমস্যাগুলো থাকবে না, দোয়া দরুদ পড়েন। তো লাইটের এই সমস্যাটা কিছুক্ষণ থাকার পর ঠিক হয়ে যায় সত্যি, তবে ওনারা সবাই খুব ভয় পেয়েছিলেন। তো ওনারা কিছুটা সামনে একটা চায়ের দোকান দেখতে পান। তো ওনারা সবাই ঠিক করেন যে সেখানে নেমে তারা চা খাবেন, একটু বিশ্রাম নিয়ে আবার তারা গ্রামের দিকে রওনা দিবেন। তো ওই চায়ের দোকানের যে রাস্তা, ওই রাস্তার পাশে একটা ছিল বিশাল বড় বট গাছ, আর এই বট গাছের পাশেই ছিল বিশাল একটা পরিত্যক্ত পুকুর। আগে সেখানে মাছ চাষ করা হলেও কোনো একটা অজানা কারণে ওখানে মাছ চাষ করা বন্ধ হয়ে যায়। তো ওনারা সেই বট গাছের নিচে গাড়ি রেখে চায়ের দোকানে গিয়ে তারা সবাই চা খেতে শুরু করেন এবং সেখানে বিশ্রাম নিতে থাকেন। তখন ড্রাইভার এবং ওই পুলিশ সদস্য ওনারা সকলকে বলেন যে এখানে আসার সময় ওই যে কুকুরের সাথে যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনা এবং কি কি অস্বাভাবিক ঘটনা তারা প্রত্যক্ষ করেছেন সেই বিষয়গুলো সকলকে বলেন। তো এই কথা বলতে বলতে হঠাৎ করে তারা লক্ষ্য করে যে বট গাছের ডালগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে নড়ছে।
সাধারণত বাতাসে পাতা নড়বে, ডালগুলো এইভাবে নড়ার কথা নয়, কারণ বাতাসে যদি ডালও নড়ে সেই সাথে পাতাও নড়বে। মনে হচ্ছিল ডালগুলোই নড়ছে, আর ডালগুলো নড়ার কারণে পাতা নড়ছে। আশেপাশে কিন্তু বাতাস সেরকম ছিল না বললেই চলে। আর ওই যে পরিত্যক্ত যে পুকুরটি, ওই পুকুরে পানিতে মনে হচ্ছে কেমন যেন ঢেউ সৃষ্টি হচ্ছে। এই জিনিসগুলো হতে হতে অ্যাম্বুলেন্সের দিকে তারা খেয়াল করেন যে ওই অ্যাম্বুলেন্সটি মনে হচ্ছে দুলছে, এপাশ ওপাশ দুলছে, এরকমটা মনে হচ্ছে। ওই সময় কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ ছিল না, প্রত্যেকে এই জিনিসটা লক্ষ্য করেছিলেন। দোকানদারও লক্ষ্য করেছিলেন, কারণ দোকানদারকেও ওই ঘটনাগুলো বলেছিলেন যে আসার পথে কি কি হয়েছে। তো ওনারা চিন্তা করেন যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের কাছে যাই, অ্যাম্বুলেন্সে নড়ছে কেন, যদি আবার পড়ে যায় এক পাশে তখন তো সমস্যা। ওনারা যখন অ্যাম্বুলেন্সের কাছে যান এবং অ্যাম্বুলেন্সে ঢোকার জন্য দরজাটা খোলেন, তখন প্রত্যেকে দেখতে পান যে এই যে লাশটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, সাদা একটা কাপড় দিয়ে, এটি সম্পূর্ণ লাল রক্তে ভিজে আছে। আর এই লাশের উপর থেকে কাফনের কাপড় সরানোর পর তারা দেখেন যে এই লাশটি শুধু কঙ্কাল পড়ে আছে, কঙ্কালের সাথে রক্ত লেগে আছে, আর লাশের গায়ে এতটুকু মাংস অবশিষ্ট নেই। এটা দেখে প্রত্যেকেই মারাত্মক ভয় পান। আর সবচাইতে বেশি ভয় পান এই যে আবেদুল করিম সোহানের যিনি ফুপু, উনি এতটা ভয় পেয়েছিলেন ওখানে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। যাই হোক, ওনারা তাড়াতাড়ি ওই ডেড বডি নিয়ে গ্রামে চলে আসেন এবং ওই কঙ্কালটিকেই গোসল করিয়ে দ্রুত তারা দাফন করে ফেলেন। ওই লাশটি কাউকে দেখতে দেয়া হয়নি, কেউ দেখেননি, পরিবারের সদস্যরা দেখলেও ভয় পাবেন, এই জন্য কাউকে দেখতে দেয়া হয়নি। পরবর্তীতে ওনারা তাদের গ্রামের ইমাম সাহেবের কাছে ঘটনাটি বলেন যে, এবং বলেন যে আসলে এটি কি কারণে ঘটেছে। তো ইমাম সাহেব সব শোনার পর উনি বিশ্লেষণ করেন এবং এরপর উনি জানান যে 3টি ভুলের কারণে এই লাশটির সাথে এই ঘটনাটা ঘটেছে। মূলত লাশটি কোনো অস্বাভাবিকভাবে মৃত লাশ ছিল না, স্বাভাবিকভাবে উনি মারা গিয়েছেন বলতে অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কোনো অপমৃত্যু তো ছিল না এটা। কিন্তু ভুল যেটা হয়েছে সেটা হলো, যখন লাশটি নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে, তখন উচিত ছিল লাশটিকে গোসল দিয়ে নিয়ে আসা। এই কাজটি কিন্তু প্রিয় লিসেনার্স আমরা অনেকেই জানি না বা করিও না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গোসল দিয়ে যদি নিয়ে আসা হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো খুবই কম হয়। এটা হলো একটা ভুল ছিল। দ্বিতীয় ভুলটা হলো, ওই যে প্রতিমধ্যে যে সাদা কুকুরটি, এই কুকুরটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। এতে করে ওই সাদা কুকুরটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তারা খুব ক্ষিপ্ত হয়। ওই সাদা কুকুরটি দেখার আগে কিন্তু ওই অ্যাম্বুলেন্সে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেনি, এরপর থেকেই সমস্যাটা শুরু হয়েছিল। আর এই সুযোগটা তখনই পেয়ে গিয়েছিল যখন ওই লাশটি কোনো গোসল দেওয়া ছিল না, এই কারণে সুযোগটা আরো বেশি পেয়ে যায়। আর শেষ যে ভুলটা হয়েছিল, অ্যাম্বুলেন্সে লাশ রেখে কখনোই, শুধু অ্যাম্বুলেন্স না, ভ্যান হোক যেটাই হোক না কেন, লাশ রেখে সবাই যেন একসাথে বের না হয়ে যায়, ওখানে কেউ না কেউ যেন থাকে, একজন হোক দুজন হোক, কেউ না কেউ যেন থাকে। মূলত সবাই যখন নেমে গিয়েছিলেন তখনই এই সুযোগটা দুষ্টু জিনেরা পেয়ে যায়। আর সেই সুযোগে এই মাংসাশী জিনেরা ওই লাশের উপর চড়াও হয় এবং লাশটির এই অবস্থা করে। তো এটি ছিল ঘটনা। এই ঘটনাটি ওখানকার অনেকেই জানেন। আর যেহেতু আব্দুল করিম সোহানের নিজের আপন চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা, এই কারণে আমরা বিশ্বাস করেছি যে অবশ্যই ঘটনাটি সত্য আর এই ধরনের ঘটনা ঘটে। এই প্রসঙ্গে আমি একটা কথা লিসেনারদের উদ্দেশ্যে বলতে চাই। গত 6 জানুয়ারি যে তারিখটা ছিল, এই তারিখে আমার খুবই একজন নিকট আত্মীয়ের ছেলে মারা যান। ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। তো এই ঘটনার পর যখন এই ডেড বডিটি নিয়ে যাওয়া হবে বাগেরহাটে, পরের দিন ছিল নির্বাচন, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই,
একদম শুনশান নীরবতা। এখন ডেড বডি নিয়ে যাওয়া হবে বাগেরহাটে, আর মৃত্যুটাও স্বাভাবিক না। স্বাভাবিকভাবে অনেক ঘটনাই ঘটতে পারে, কিন্তু এখানে যে ভালো ব্যাপারটি হয়েছিল, ওকে ঢাকা থেকেই সুন্দর করে গোসল দিয়ে স্থানীয় একটি মসজিদের প্রথম জানাজা পড়িয়ে তারপর লাশটি নিয়ে রওনা দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ পথিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, লাশ দাফনের আগ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তারপরেও এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে যখন আমি ফিরছিলাম ওই অ্যাম্বুলেন্সে, পরের দিন 7 জানুয়ারি ছিল, নির্বাচনের সময় ছিল, রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই, দ্রুত ফিরতে হবে। তো পুরো পথ আমরা এসেছি, তেমন কোনো সমস্যা না হলেও পথিমধ্যে হঠাৎ করে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি একটি জায়গায় গাড়ি থামিয়ে দেন। মূলত একটি চায়ের দোকানের কাছে উনি গাড়ি থামান। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এখানে গাড়ি থামালেন, দ্রুত যেতে হবে, সকালে তো নির্বাচন শুরু হয়ে যাবে, তখন তো রাস্তায় চলাফেরা অনেক কঠিন হয়ে যাবে, দ্রুত আমরা বাড়িতে ফেরত যাব। তখন উনি জানালেন আর কি, হঠাৎ করে নাকি ওনার গাড়ির যে স্টিয়ারিংটা এটা কয়েকবার কেঁপে উঠেছে, যার কারণেই উনি সামনে একটি দোকান দেখেছেন, ওখানে থামিয়ে দিলেন। তো ওখানে থামিয়ে দেওয়ার পর ওখানে আমরা চা খেলাম এবং আমি ওনাকে বললাম যে আপনার মোবাইল থেকে আপনি সূরা বাকারা ছেড়ে দিন, সূরা বাকারার তেলাওয়াত হতে থাকবে, আমরা ইনশাল্লাহ চলবো। তো আলহামদুলিল্লাহ পথিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, এতটুকুই সমস্যা। তবে গাড়ির স্টিয়ারিং কেঁপে ওঠার বিষয়টা তা আমরা আর ফিল করিনি, এটি উনি চালাচ্ছিলেন, উনি ফিল করেছেন। হতে পারে এটা ওনার মনের ভুলটাও হতে পারে। তবে আলহামদুলিল্লাহ এই যে অপমৃত্যুর যে ডেড বডিটি আমরা এতটা পথ নিয়ে গেলাম, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, যেহেতু তাকে সুন্দরভাবে গোসল করানো, তারপরে জানাজা পড়ানো, সব কিছুই হয়েছিল। এই জন্য আমি পরামর্শ দিব, যদি কখনো এই ধরনের ডেড বডি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার কোনো সিচুয়েশন তৈরি হয়, কমপক্ষে গোসল করিয়ে ডেড বডিটি আপনারা নিয়ে যাবেন। এতে করে পথিমধ্যে এই ধরনের উটকো ঝামেলা থেকে আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আমরা রক্ষা পেতে পারি। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের 88 নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনা।